হ্যালো এভরিওয়ান, স্পোর্টস ক্যাসেলের নিয়মিত লাইভ আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। আমরা হচ্ছে গত তিন পর্বে আমরা প্রফেশনাল ফুটবলারদেরকে আমাদের লাইভে নিয়ে এসেছি। তো আজকে আমরা একটু ভিন্ন কিছু করার চেষ্টা করতেছি। আজকে প্রফেশনাল ফুটবলারদের বদলে প্রফেশনাল ফুটবল ফ্যান বলতে পারি আমরা তাদেরকে। তো আমরা হচ্ছে বিভিন্ন ক্লাবের ফুটবল ফ্যানদের সাথে আজকে আড্ডা দিব। আজকে আমাদের 20-21 সিজন কেমন হতে পারে, ট্রান্সফার, সামার ট্রান্সফার চলতেছে, সামার ট্রান্সফার নিয়ে একটু আলোচনা করব। সাথে সাথে হচ্ছে সামনে কার দল কেমন করতে পারে এগুলো নিয়ে আমরা একটু টুকটাক আলোচনা করব। তো আমি হচ্ছে আমাদের গেস্টদের সাথে আজকে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছে শিয়াব সারাত, আমি চেলসি আমি ফ্যান। চেলসি ফ্যান। পরে হচ্ছে রয় তিয়াস, তিয়াস হচ্ছে রিয়াল মাদ্রিদ ফ্যান। মুশফিক আছে, সে সিটি ফ্যান। জার্সি দেখে বোঝা যাচ্ছে। সাকিব আছে হচ্ছে চেলসি ফ্যান আরেকজন, এবং নাইম হচ্ছে বার্সা ফ্যান। তো ট্রান্সফার মৌসুমে এখন খুবই একটা উত্তেজনা যেটা চলতেছে, যেটা নিয়ে সেটা হচ্ছে মেসির ট্রান্সফার। বাট আমরা হচ্ছে মেসির ট্রান্সফারে একদম পরে আসবো, কারণ হচ্ছে ওইটা নিয়ে শুরু করলে অনেকক্ষণ কথা বলতে হবে। রিয়াল মাদ্রিদ দিয়ে শুরু করি, কারণ চেলসির ট্রান্সফার লিস্ট অনেক লম্বা। রিয়াল মাদ্রিদ এখনো খুব বেশি ট্রান্সফার করে নাই। তো আমরা হচ্ছে রিয়াল মাদ্রিদ দিয়ে শুরু করি। তিয়াস রয়, রিয়াল মাদ্রিদ দুই দুই তিনটা যে ট্রান্সফার করছে এগুলো নিয়ে যদি আমাদেরকে একটু বলেন। সাথে হচ্ছে সামনের সিজন নিয়ে আপনার চিন্তা ভাবনা কি, কেমন করতে পারে, বা জিজুর ফরমেশন কেমন হতে পারে, বা কি ট্যাকটিক্স হতে পারে, এটা নিয়ে আমাদের যদি একটু এনলাইটেন করেন আর কি। ইয়াস রয়। আমাদের ট্রান্সফার আই ডোন্ট থিঙ্ক এখন এত বেশি দরকার আসলে। যেখানে দরকার হচ্ছে সিডিএম দরকার, আর হচ্ছে একটা বেনজেমার জায়গা ভালো স্ট্রাইকার হইলে একটু ভালো হয়। বিকজ আলটিমেটলি দেখা যায় যে ক্যাসেমিরো সবগুলো ম্যাচ খেলতে গিয়ে মানে আলটিমেট লাস্টের দিকে ফেটিক হয়েছে অনেকটা, মানে টায়ার্ডনেস থাকে। তো কোনো ম্যাচ ক্যাসেমিরো একটু খারাপ খেলে ওই ম্যাচ রিয়েল দেখা যায় রেগুলারলি ফল করে। তো খুব বেশি প্রেশার হয়ে যায় ক্যাসেমিরোর উপর, এই জন্য যদি কোনো সিডিএম আনা যেত এটা ভালো হতো। আর ওইদিকে তো বেনজেমার কথা আই গেস কম বেশি সবাই জানি, মানে কখন ভালো খেলে কখন খারাপ খেলে ঠিক নাই। আর এখন তো মেইন কথা, এখন যদি মানে হ্যাজার্ড যদি ফর্মে এসে যায় তাহলে আবার এত চিন্তার কিছু নাই। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের মানে ফ্রন্ট থ্রি থেকে গোল খুবই কম আসতেছে। এক বেঞ্জামা ছাড়া কিন্তু লাস্ট সিজনে কেউ গোল করে নাই। মানে যা হয়েছে আমাদের ডিফেন্সের জন্য হয়েছে, ডিফেন্স আর মিডের জন্য। সো নেক্সট সিজনে যদি এরকম হয় টাফ হয়ে যাবে জিনিসটা। গোল দরকার আসলে সামনে ফ্রন্ট থ্রি থেকে। আহ, একটু যদি আমি জিজ্ঞেস করি যে বেনজেমার গোল আসে ব্যাকআপটা। তাহলে আগে সবকিছু ওয়ার্কআউট করবে, বিকজ ডিফেন্ড পুরাই ফাইন আছে। আর আমাদের মিডফিল্ড নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, মিডফিল্ডে খুব ভালো। এখন ওডেগার্ড আসতেছে, এটারও একটা ভালো এডিশন। এখন বেনজেমার যে ব্যাকআপটা চাচ্ছেন, বেনজেমার কিন্তু জোভিচ আছে, মারিয়ানো আছে বেঞ্চে, কিন্তু ওরা হচ্ছে, আপনার কি মনে হয় যে পর্যাপ্ত প্লেইং টাইম পাচ্ছে? বিশেষ করে জোভিচ অনেক মানে খুব ভালো প্রসপেক্ট নিয়ে কিন্তু রিয়াল মাদ্রিদের লাস্ট কথাটা সিজনে। বুঝে হয়নি। বলতেছি যে জোভিচ তো আমাদের বেঞ্চে আছে, মানে রিয়াল মাদ্রিদের বেঞ্চে জোভিচ কি আপনার মনে হয় যে সে আসলে প্লেইং টাইম পাচ্ছে, যেটা আসলে তাকে প্রমাণ করার জন্য যথেষ্ট? লুকা জোভিচ। ইয়াস, আমাকে শুনতে পাচ্ছেন? ইয়াস, বাকিরা কি আমাকে শুনতে পাচ্ছে? তিয়াস মনে হয় হ্যাঁ আমার। হ্যাঁ ভাইয়া আমার শোনা মনে যাচ্ছে। হয় ওর লাইনে একটু প্রবলেম। আচ্ছা, তিয়াসের কাছে আমরা পরে আসতেছি না। বার্সার হ্যাঁ, কাছে এখন নাই। হচ্ছে কি আসলে মানে আমাদের হুম হুম, তিয়াস বলেন। আমার মনে হয় একটু কেটে কেটে যাচ্ছে, যেটা মনে হয়। আচ্ছা, আমরা হচ্ছে মুশফিকের কাছে যাই, সিটি ফ্যান। সিটিতে এখন সিটিকে নিয়ে মানে খুব আলোচনা হচ্ছে, মেসি যাইতে পারে, সম্ভাব্য গন্তব্য। এছাড়াও সিটি বেশ কয়েকটা ট্রান্সফার করছে, বেশ কয়েকটা ট্রান্সফারের রিউমার শোনা যাইতেছে। সিটির ট্রান্সফার, সামার ট্রান্সফার নিয়ে যদি একটু বলেন তাহলে হচ্ছে ভালো হয় আর কি। আমাদের সিটির সামার ট্রান্সফারটা মেইনলি টার্গেটটা হচ্ছে যে বর্তমানে ডিফেন্সটা নিয়ে আমরা হচ্ছে কাজ করতেছি মেইনলি। দেখা গেছে নাথান একে কিংবা হচ্ছে কুলেবালি, এই দুইজনকে যদি আমরা, নাথান একে কিন্তু কিনা হয়ে গেছে অ্যান্ড কুলেবালিটা হচ্ছে আজকে মোটামুটি কনফার্মেশন একটা পেয়েছি। যদি এটা ফাইনাল হয়ে থাকে দেন হচ্ছে আমাদের মেইন যেটা টার্গেট, যে ডিফেন্সটা একটু শক্ত করা ইউসিএল জিতার জন্য, যেটা হচ্ছে আমাদের মেইন টার্গেট এখন। সো এইটা হয়ে যাচ্ছে। আর হচ্ছে এছাড়া আমরা যেমন টোরেসকে কিনেছি ওইটা, এছাড়া আরো যেই টার্গেট গুলো আছে, so এগুলো হচ্ছে মেইনলি ফিউচারের প্ল্যানের কথা চিন্তা করে, যে নেক্সটে হচ্ছে যে আমরা কিভাবে আর কি দলটা চিন্তা করতেছি, আরো পরে যখন হচ্ছে যে নেক্সট সিজনে বা তারপরের সিজনে কি হবে। সো মেইনলি আমাদের এখনকার টার্গেটটা মেইনলি ডিফেন্সের উপরই। ডিফেন্সটা যদি স্ট্রং করতে পারি, ডিফেন্স লাইনটা স্ট্রং হলে হয়তো আমরা ইউসিএল এ আরো বেটার পারফরমেন্স দিতে পারবো, যেটা হচ্ছে যে
আমরা রিসেন্টলি দিতে পারি নাই। হুম, হুম। আমি মেবি একদম ডিরেক্ট কুলিবালিকে কিনা প্ল্যান করতেছে। আমি ডিরেক্ট প্রশ্ন করব মুশফিককে যে ডিফেন্সে ম্যান সিটি 67টা দেশের থেকে বেশি খরচ করছে টিল নাও। তো হাউ মেনি, মানে আর কত ডিফেন্ডার আর কত টাকা তোমরা খরচ করতে চাও যে ডিফেন্স এখনো শক্ত হয় নাই? তো হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান ডিফেন্স নিয়ে, যে আর কিভাবে শক্ত করতে চাচ্ছ? ডিফেন্স শক্ত করাটা আসলে চেষ্টা তো চালিয়ে যাচ্ছি, বাট হচ্ছে যে একটা জিনিস হচ্ছে যে আমরা চেষ্টা তো যথেষ্টই হয়েছে, যে প্লেয়ার আনা হয়েছে অ্যান্ড চেষ্টা করা হয়েছে, খেলানো হয়েছে, বাট অ্যাকচুয়ালি ফলটা পাওয়া যায়নি। যেটা হচ্ছে যে আমরা এক্সপেক্ট করছিলাম হয়তো পাবো, সেই রকম হয়তো হয়নি। হয়তো যেটা হয় ডিফেন্স লাইনে 4 জন বা 2 জনের যেই কম্বিনেশনসটা, সেইটা হচ্ছে যে ভালো মতো গড়ে উঠতে পারেনি। So, এই যে এই ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল প্লেয়ার কিনে আনলে যখন কম্বিনেশনটা হবে না, তখন হচ্ছে যে আর কি একটু সমস্যায় পড়তেই হয়, যে আর কি কম্বিনেশন না হলে তখন হচ্ছে যে আপনাকে বারবার আর কি সাফল করে চেক করতে হয়। সো সিটি চেষ্টা করে যাচ্ছে যে একটা কম্বিনেশন দাঁড় করানোর জন্য, যেটা হচ্ছে যে এখন পর্যন্ত হয়ে ওঠেনি। ইনশাল্লাহ এই সিজনে হয়ে যাবে, ইনশাল্লাহ আমরা মনে করতেছি যে এই সিজনে হয়ে যাবে। এইটুকুই। এতগুলো ডিফেন্ডার কেনার পরও মানে গার্দিওলা যেটা করে প্রচুর পরিমাণে রোটেশন করে। আপনার কি মনে হয় যে এই রোটেশনের কারণে ডিফেন্ডাররা মানে স্টেবল হতে পারতেছে না? রোটেশনের কারণে স্টেবল হতে পারছে না এটা আমি বলবো না। আমি বলবো যে আসলে আমরা হচ্ছে যে গার্ডিওলা যেইভাবে চেয়েছে আর কি ডিফেন্স লাইনটা, ঠিক সেইভাবে পারফর্ম করতে পারেনি। ওরা ইন্ডিভিজুয়ালি অবশ্যই ভালো প্লেয়ার, তাই ম্যান সিটিতে খেলছে। তো গার্ডিওলা বা আমরা যেভাবে এক্সপেক্ট করছিলাম ঠিক ওইভাবে হয়নি আর কি। তার কারণে হচ্ছে যে রোটেশন গুলো অনেক বেশি হচ্ছে, কাউকে দিয়ে ট্রাই করা হচ্ছে, বাট যেটা বললাম কম্বিনেশনটা হচ্ছে না। আচ্ছা আচ্ছা। নাজমুস সাকিবের কাছে আসবো। চেলসি এবার অসাধারণ একটা ট্রান্সফার মানে মৌসুম কাটাচ্ছে। তিল্লাও আজকেও সম্ভবত আমি দেখলাম একটা নতুন ট্রান্সফার হয়েছে। তো আমাদের এই সবগুলো ট্রান্সফার এবং আপনার ট্রান্সফার যারা হয়েছে, প্লেয়ারদের নিয়ে প্ল্যান কি, পরিকল্পনা কি, বা তাদের সম্ভাবনা নিয়ে যদি একটু আমাদেরকে বলেন আর কি, নাজমুস সাকিব। এখন ট্রান্সফার ব্যাপারটা, হ্যাঁ আমাদের আপনার ওয়ার্নারকে আর জিয়াককে তো আগে থেকেই নেওয়া ছিল। এই জিনিসটা মানে চিন্তা মুক্ত করছে অনেক আগে 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 থেকে। কারণ দেখা যায় যে ইউজুয়ালি সামার ট্রান্সফারটা শুরু হইলে মানে একটা প্লেয়ার নিয়ে কারাকারি লাগে বা অনেক টেনশনে থাকতে হয়, যেটা আমরা দেখতেছি অনেক ক্লাব নিয়ে। যেমন হ্যাভার্টসকে নিয়েও আমরা মানে টেনশনে ছিলাম এই কয়েকদিন, তো এখন মনে হয় মোটামুটি কনফার্ম আছে। তো ট্রান্সফারে আমার আর কি মেইনলি আশা ছিল যে ডিফেন্সটা ঠিক করা সবার আগে। কারণ এই জিনিসটা সবাই জানেন, গত সিজনে আমার ঠিক মনে নাই 50 কাছাকাছি মনে হয় গোল খাইছে খালি প্রিমিয়ার লিগে। এন্ড মানে ম্যান ইউর চেয়ে বেশি গোল দিয়েও 15 গোল ডিফারেন্সে হচ্ছে ম্যান ইউ নিচে ছিল, মানে এত বাজে অবস্থা। তো ডিফেন্সে কিন্তু আমাদের ওরকম এক্সপিরিয়েন্স বলতে এসপি আছে। এসপি কিন্তু মানে আপনি সব ম্যাচে যে খেলাইতে পারবেন তাও না। এখন আমাদের এখানে রুডিজার, জুমা, ক্রিস্টেনসেন, এরা তিনজনে কিন্তু ভুল করে। হ্যাঁ, মানে কেউই ওরকম স্টেবল না। দেন আপনার লেফটে অ্যালোনসো ফ্রন্টে, হ্যাঁ ফ্রন্টে খুব ভালো, ফ্রন্টে আমাদেরকে অনেক মানে গোল বা অ্যাসিস্টে হেল্প করছে। কিন্তু পেছনে দেখা যায় যে অ্যালোনসোকে ওরকম দরকারের সময় মানে একটা দুইটা ভুলের জন্যই তো গোল খায় যায়। তো এই কারণে ডিফেন্সটা কি ঠিক করা আমার মনে হয়েছিল সবচেয়ে জরুরি। তো এখন আরেকটা কথা হচ্ছে আমাদের সেন্টার ব্যাক একটাও স্টেবল নেই। মানে রুডিজার বলেন বা ক্রিস্টেনসেন বলেন বা জুমা বলেন, তো এখানে আর কি একজন দরকার ছিল। তো আমি আর কি পার্সোনালি চিন্তা করতেছিলাম যে মানে এক্সপিরিয়েন্সড মানে লিড দেওয়ার মতো কোনো ডিফেন্ডার আনা যায় কিনা। আমার মাথায় সবার আগে আছে র্যামোসের নাম। তো যদিও এটা মানে অনেকটা মানে স্বপ্নের মতো, মানে কোনো রিওয়ার্ড নাই কিছু, আমার মনে হয়েছে যে এটা হবে না, এটা হবে না। হ্যাঁ এটা তো মানে হবে না। পিকেকে নিতে পারতো। তো পরে দেখলাম যে একদিন নিউজটা আসলো, তো এটা দেখে আমি ফার্স্টে বিশ্বাস করি নাই। সিলভার কথা আমার মাথায় আসে নাই, কারণ আমি ভাবি নাই যে সিলভার মতো একটা প্লেয়ার কিভাবে মানে আসতে পারবে। তো পরে দেখলাম যে আসলে মানে 15 দিনের মধ্যেই কিভাবে যেন রিবুট থেকে শুরু করে মানে পুরো এগ্রিমেন্টটা শেষ হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ এটা মানে সিলভা আসার পরে তো এখন মানে অনেক রিলিফ ফিল করতেছি। তো বাকি যে তিনজন মানে সিবি আছে, এদেরকেও যদি মানে সিলভা কিছুটা মানে লাইনে আনতে পারে আর কি, যেহেতু সবাই ইয়াং এখনকার ইয়েতে ডিফেন্সে। আর লেফটে চিলওয়েলকে, হ্যাঁ চিলওয়েলের ব্যাপারে আমি আসলে অতটা এক্সাইটেড ছিলাম না, কারণ আমার কাছে পার্সোনালি মনে হয়েছে আপনার অ্যালোনসো আর চিলওয়েল কাছাকাছি, আমার কাছে মনে হচ্ছে কাছাকাছি। তো আমি ওখানে খুব একটা কনসার্ন ছিলাম না। তো
তারপরেও আনছে, যেহেতু আনছে ল্যাম্পার্ড অবশ্যই বুঝে শুনেই আনছে, কিছু একটা প্ল্যান নিশ্চয়ই আছে। তো সেটা কি আমি মানে ল্যাম্পার্ডের দিকে তাকায় থাকবো যে এখানে আচ্ছা, আসলে কি হয়। আর আমি ইদানিং ব্যক্তিগতভাবে কান্তেকে একটু সেল অ্যাড করা করি। নিয়ে একটা ইয়ার সাথে যে অ্যালানসো আমার কাছে মনে হয় যে ডিফেন্সিভলি চিলওয়েল একটু সলিড অ্যালানসো থেকে। এই জন্য আমার মনে হয় যে চিলওয়েলকে আনছে আর কি ল্যাম্পার্ড, আমার ব্যক্তিগত মত। কারণ হচ্ছে স্ট্রং একটা ডিফেন্ডার দরকার, লেফট ব্যাক যে উপরেও যেতে পারবে হ্যাঁ নিচেও। থামতে পারবে। হুম হুম, কন্টিনিউ করো সাকিব। হ্যাঁ হ্যাঁ, এটা এটা একটা কারণ হতে পারে। আর কান্তের ব্যাপারটা নিয়ে আমি খুব টেনশনে আছি এই 2-3 দিন ধরে আর কি, মানে খুব রিউমার শোনা যাচ্ছে, আপনারা হয়তো বা দেখছেন যে কান্তেকে নেয়ার জন্য মানে রোমা থেকে মনে হয় না, রোমা ছিল, রোমা, হ্যাঁ রোমা 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 আচ্ছা, রোমা, হ্যাঁ মানে আচ্ছা, রোমা হ্যাঁ রোমা থেকে ইন্টারেস্ট নেয়ার মতো রিউমার ছিল। হ্যাঁ, তো আজকে আবার দেখলাম ওই যে আপনার রোমানও একটা ইয়ে দিল, ইনস্টাগ্রামে আমি দেখছি। ওটা হচ্ছে মানে এরকম একটা কিছু বলছে, মানে এরকম কিছু একটা ইন্ডিকেট করছে যে রোমা থেকে আসলে এরকম অফার করে নাই, মানে এটা পুরোপুরি রিউমার। শুনে আসলে ভালো লাগছে, কারণ কান থেকে মানে আমি আর কি ব্যক্তিগতভাবে পছন্দ করতাম না, কারণ অনেকেই কান থেকে মানে সেল করে আর কি রাইসকে চাচ্ছে, দেখলেন রাইসকে। আমার মনে হয় মানে মানে কান্তের উপরে এই জায়গায় আমি কাউকে চিন্তা করতে পারি না, সো কান্তে থাকুক। আর আর ল্যাম্পার্ডের প্ল্যান অনুযায়ী আমাদের মানে এরকমই প্ল্যান ছিল যে শুরুর দিকে সবগুলা প্লেয়ার কিনে দেন হচ্ছে সেল শুরু করবে একবারে। তো সেটাই আর কি হচ্ছে এখন আপাতত। হ্যাভার্টস তো মোটামুটি কনফার্ম, এটা হয়ে গেলে মানে সেল করার কি শুরু করবে চেলসি। আর সেল করার মধ্যে আপনার এমারসন কে মোটামুটি চেষ্টা করতেছে সেল করার, আর এদিকে হচ্ছে বার্কলি। হ্যাঁ, আর গোলকিপার নিয়ে একটা ইস্যু ছিল যে আমরা সবাই আমি মানে আসতেছি, খুবই সাকিবের ফ্রাস্ট্রেটেড কাছে ছিলাম একটা প্রশ্ন কেপাকে আছে। নিয়ে। যে প্রশ্নটা হচ্ছে যে চেলসি কি কোনো গোলকিপার কিনবে কিনা। তো সাকিব যদি একটু বলেন চেলসি কোনো গোলকিপার কিনবে কিনা বা গোলকিপার নিয়ে আপনাদের প্ল্যান কি? আচ্ছা, হ্যাঁ গোলকিপার নিয়ে হ্যাঁ কেপাকে নিয়ে আমরা অনেক ওয়ারিড ছিলাম। গত সিজনের পারফরমেন্স আপনারাও দেখছেন, লাস্টের দিকেও কি হইলো। তো তবে একটা জিনিস আমাদের মানে চিন্তা করা লাগবে, কেপাকে কিন্তু প্রায় মনে হয় 6 বছরের কন্ট্রাক্ট আনছিল, 6 বছর কি 7 বছর। এন্ড ওকে কিন্তু অনেক টাকা দিয়ে আনছে, মানে রেকর্ড অ্যামাউন্টের গোলকিপার ট্রান্সফার। তো মানে চেলসি কিন্তু মানে ওকে রিলায়েবল মনে করছে দেখে এত টাকা ইনভেস্ট করছে। হ্যাঁ, তো মানে হয়তোবা দেখাইতে পারেনি, বাট তার মধ্যে পটেনশিয়ালটা আছে, এটা সবাই বিলিভ করে। তো গত সিজনটা যেহেতু খারাপ করছে, মানে চেক আর কি কথাটা বলছে কিছুদিন আগে, যে এটা ধরে নেওয়া যায় না যে গত সিজন খারাপ করছে দেখে সে খারাপ প্লেয়ার, সে তার মধ্যে পটেনশিয়াল আছে দেখে তাকে এত টাকা দিয়ে আনা হয়েছে, তার উপরে ইনভেস্ট করা হয়েছে। তো চেকের কথা শুনে যেটা মনে হইলো এখন হয়তোবা চিন্তা করতেছে না, মানে কেপাকে সেল করা নিয়ে, ওকে আরেকটা চান্স দিবে, আরেক সিজন দিবে। আর আমি অবশ্য এটার বিপক্ষে খুব একটা না, কারণ কেপার গত সিজনে খারাপ করার আরেকটা কারণ ছিল যে আমাদের ডিফেন্স নাই। তো এবার তো সিলভা আসলো, দেন চিলওয়েল, হ্যাঁ ডিফেন্সিভলি হয়তো বা একটু বেটার অ্যালোনসোর চেয়ে। সো আই হোপ কেপা একটুখানি সাপোর্ট পাবে এই দিকটা থেকে। আর মাঝখানে তো ওবলাককে নিয়ে একটা রিউমার আসছিল, তো ওবলাক আসলে আমিও খুশি হইতাম, কিন্তু ওবলাককে তো বলে দিছে অ্যাটলেটিকো মাদ্রিদ যে নট ফর সেল। সো আর ওনানাকে নিয়ে একটা আর কি রিউমার আসছিল, ওটা আসলে আমার মনে হয় না যে মানে কেপাকে বাদ দিয়ে ওনানাকে নেওয়াটা আমার পছন্দ না। তো হ্যাঁ, এখন চেক যেহেতু মানে এরকম কিছু বলছে যে কেপাকে আরেক সিজন দেখতে চাই, আর ওর পিছনে যেহেতু ইনভেস্ট করছে এন্ড ওকে ওর উপর রিলাই করতেছে। আর আরেকটা জিনিস দেখেন যে কেপা কিন্তু স্পেনের ন্যাশনাল টিমের গোলকিপার। হ্যাঁ, গোলকিপার বলতে হয়তোবা মানে মেইন টিমে নামে না, কিন্তু স্কোয়াড প্লেয়ার কিন্তু। আমরা সবাই কিন্তু জানি স্পেনের মানে লাইন আপে গোলকিপারের মানে ইয়াটা কত বড়, ডেপটা কত বড়। হ্যাঁ, স্পেনের আপনার মানে সাবে কিন্তু আগে ভিক্টর ভালদেস, তারপরে পেপে রেইনা, এরা কিন্তু লিভারপুল, বার্সেলোনা এগুলোর মেইন টিমের প্লেয়ার ছিল, এরপরে বসে থাকতে হয়েছে, মানে ওদের মানে ডেপটা এত। তো এখানে আসলে মানে স্পেনের ন্যাশনাল টিমের স্কোয়াডে একটা গোলকিপার চান্স পাইছে, সেটা কিন্তু মানে আপনি ফেলে দিতে পারেন না, তার মধ্যে পটেনশিয়াল আছে দেখেই সে পাইছে। তো এই সবকিছু চিন্তা করে আসলে আমারও মনে হয়েছে যে হ্যাঁ ওকে আরো একটা সিজন দেখা যায়, যদি মানে ওয়ার্কআউট না করে তাহলে হয়তো বা তারপরে সিজন আমরা চিন্তা করতে পারি কোনো গোলকিপার নিয়ে। শিয়াবের কাছে আসবো যে আমরা কিন্তু দেখছি যে কোর্তোয়া চেলসি থেকে চলে আসার পর রিয়াল মাদ্রিদে এসে ফার্স্ট সিজনে কিন্তু মানে সে কোপ আপ করতে পারেনি, অনেক গোল খাইছে, তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু সেকেন্ড সিজনে হি ওয়াজ এক্সট্রা অর্ডিনারি, একদম পেইড অফ পুরো বলতে গেলে। লিগ জিতা গেছে এবং আমরা সম্ভবত প্রায় 1985-র পর সবচেয়ে কম গোল খাইছে রিয়াল মাদ্রিদ লাস্ট সিজনে।
তো কেপার এটা নিয়ে বলবো যে কেপার এটা নিয়ে আসলে তো সাকিব বললোই। নেক্সট সিজনে আসলে গেম প্ল্যান কেমন হতে পারে সিয়াব, আর আপনারা কি কি রেজাল্ট এক্সপেক্ট করতেছেন চেলসির কাছ থেকে সিয়াব? আচ্ছা, সো নেক্সট সিজনে খুবই ইন্টারেস্টিং হবে লাইন আপটা দেখার, কারণ ফ্র্যাঙ্কের প্ল্যান কি এটা বোঝা যাচ্ছে না। বাট ব্রাইটনের সাথে যে খেলাটা দেখলাম, আমি বুঝলাম যে হি ইজ ট্রাইং টু ইউটিলাইজ যে মিডফিল্ডটা একটু বেশি প্রেসার দিবে, কারণ ঠিকই আছে, কারণ মিডফিল্ডার আমাদের অনেক জমে গেছে। বলতে গেলে হচ্ছে যে দেখেন ফ্রন্টে যদি তিনজন খেলায়, ওয়ার্নার, জিয়েক এন্ড পুলিসিচ, তাহলে ফ্রন্টে 3, মাঝখানে যদি এখন 3-4-3 করে খেলায়, ব্যাকে তো আমাদের মানে সিলভাকে খেলাইতেই হবে, আর রাইট ব্যাকে হচ্ছে অ্যাসপিলিকুয়েটা আর রিস জেমস। এখন মিডফিল্ডটা কিভাবে ও শেপ আপ করবে এটাই আমার নিয়ে একটু চিন্তা হচ্ছে, কারণ ওই যে সাকিব যেমন বললো যে কান্টেকে ও দেখতে চায় না যে হারাক, বাট কথা হচ্ছে যে মানে লাস্ট সিজনই দেখলাম যে কান্টের প্লেইং স্টাইলটা ফ্র্যাঙ্কের সাথে মিলতেছে না। সো হাউ হি ইজ গোয়িং টু অ্যাডাপ্ট দ্যাট উইথ দি নিউ মিডফিল্ড যেটা আমাদের আসতেছে, সো ওইটা উড বি ভেরি ইন্টারেস্টিং। এন্ড হ্যাঁ, কেপার কথা যেটা বললো সাকিব, ওটা আমি এগ্রি করি যে হ্যাঁ, হি শুড বি গিভেন আনাদার চান্স, সিন্স কোর্তোয়াকে যেমন রিয়াল মাদ্রিদে একটা সিজন খুবই মানে হরিবল পারফরমেন্স ছিল, বা পরের সিজনে ওয়ার্ল্ড কাপের মতো যে পারফরমেন্সটা দিল, সো ওরকম একটা কামব্যাক করার সম্ভাবনা যদি থাকে, তো দ্যাটস গুড, দ্যাটস ওয়ার্থ দি ইনভেস্টমেন্ট। কারণ এখন আমি চাচ্ছি না যে আর অন্য কোনো ইনভেস্টমেন্ট করুক ট্রান্সফার মানে আনার, কারণ হচ্ছে যে ট্রান্সফার ব্যানটা খেয়েছিলাম তো আমরা ওই কারণে যে আমরা 3 বছরের মধ্যে হচ্ছে একটা কোটা থাকে, কোটা এক্সাক্ট ফিগারটা মনে নেই, ওটা যদি আপনি সেল না আনতে পারেন তাহলে হচ্ছে আপনার ব্যান ট্রান্সফার, আপনি আর সাইনিং করতে পারবেন না 1 বছর ধরে। সো এইটাই চিন্তা হচ্ছে, কারণ এই ট্রান্সফার উইন্ডোতে আমাদের অ্যাটলিস্ট যদি 50 মিলিয়ন সেল করতে পারি, তাহলে হচ্ছে নেক্সট ইয়ারে আমাদের এই ইয়ার সেল না করলে নেক্সট ইয়ারে 100 মিলিয়নের মতো সেল করা লাগবে। সো দ্যাট উইল বি কোয়াইট ডিফিকাল্ট টু অ্যাভয়েড দি এফএফবি ট্রান্সফার ব্যান। সো আমি চাচ্ছি যে হ্যাঁ, যে স্কোয়াডটা আসছে এই স্কোয়াডটা একটু সেট হোক, ফার্স্ট 5-10 ম্যাচেস পর যদি দেখা যায় যে প্র্যাকটিস একটা বসে গিয়েছে, ওভাবে আমরা আগায় যাই খেলা নিয়ে। কারণ হচ্ছে আসলে আমি অনেক হোপফুল, কারণ এতগুলো ট্রান্সফার, প্রমিসিং ট্রান্সফার গুলা যে এসেছে, we really have a shot at the title contender, আর হ্যাঁ প্রিমিয়ার লিগ টাইটেল। সো আর ইনশাল্লাহ টপ 3 এর মধ্যে আর কি অ্যাম্বিশন থাকা উচিত, কারণ না হলে এতগুলো সাইনিং, প্রমিসিং সাইনিং, it doesn't make any sense to me. সো হ্যাঁ, there's that. and ফ্রন্টে হচ্ছে আপনার জিরুড যেমন লাস্ট সিজনে অনেক ভালো খেলেছে লাস্টের দিকে, কারণ ওই টেনেছে, কারণ আব্রাহাম হচ্ছে প্যান্ডেমিকের পর ফর্মটা আসলে পায়নি। সো জিরুড আর ওয়ার্নার হচ্ছে আর কি জায়গার জন্য কম্পিটিশন করা লাগবে। এই জন্য আমার মনে হয় যে এব্রাহামকে লোনে পাঠায় দেওয়া ভালো, কারণ লোনে গেলে অ্যাটলিস্ট হিল গেট সাম প্লেইং টাইম, না দেখা গেল যে বেঞ্চে বসেই খালি সব পুরো সিজনটা দেখা লাগবে। এন্ড দ্যাটস মানে কি বলবো, চেলসির ওই লং একটা কার্স হচ্ছে ওই মোহাম্মদ সালাহ, ডে ব্রুইন, এদেরকে এরকম বেচে টেচে দিয়ে না খেলায় হচ্ছে তারপরে বড় ক্লাবে গিয়ে ফ্লারিশ করছে। সো ওইটা আর কি আমি চাচ্ছি না। যে হ্যাঁ, ল্যাম্পার্ড দেখলাম যে ট্যালেন্ট আর কি ইউটিলাইজ করার চেষ্টা করছে। সো ইয়া, আই এম হোপফুল, দেখা যাক কি হয় আর কি। নাইমের কাছে আসবো। সবার লাস্টে নাইমের কাছে আসার কারণ হচ্ছে নাইমের আমি আশা করি যে অনেক বড় করে বলবে নাইম। এখন বর্তমান ট্রান্সফার উইন্ডো পুরোটাই হচ্ছে মেসিময়, বার্সাময়। আজকে সকালবেলা মেসির বাবা হচ্ছে স্পেনে আসছে, কথা হয়েছে। আমরা হচ্ছে লেটেস্ট আপডেট জানতে চাই, এটার আসলে কি ধরনের সমাধান হতে পারে বলে মনে করো, বা ক্লাবের জন্য কোনটা ভালো, মেসির জন্য কোনটা ভালো, কি মনে করো এজ এ বার্সেলোনা ফ্যান, এজ এ মেসি সাপোর্টার, আপনার এক্সপেকটেশন কি? নাইম, লেটেস্ট নিউজ যেটা আজকে সকালে দেখলাম যে হ্যাঁ, মেসির বাবা সম্ভবত স্পেনের পক্ষে। তো এখন সমাধান বলতে সত্যি কথা বলতে গেলে হয়তো বার্সা ফ্যান হিসেবে কখনোই চাইবো না যে মেসিকে অন্য হ্যাঁ বার্সা কখনোই চাইবো না যে মেসিকে অন্য কোনো জার্সিতে দেখবো। বাট কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখা যায় যে মানে সবকিছু চাওয়ার মানে আপনি যেটা চাবেন সেটাই হবে এরকম না। তো হয়তো মেসির ক্যারিয়ারের জন্যই ডিসিশনটা নিতে খুব বড় একটা ডিসিশন, কারণ মেসি সম্ভবত সে এরকম অ্যানাউন্স দিয়েছিল যে হ্যাঁ তার মানে সে বার্সাতেই থাকে শেষ করে
একদম তার যে মাতুঘর বা যেটাই বলা হয় যে আর্জেন্টিনার যে ক্লাব রোজারিও ওইখানেই আবার ব্যাক তো এখন প্রফিলেস একটা সিজন গেল, তারপর এটা মেইনলি যে এখন থেকে শুরু হয়েছে ব্যাপারটা তা না, এটা 2017 থেকেই বলা যায় যে সবকিছু মানে স্টার্টিং হয়েছে। এখন কোনো যদি গেম প্রজেক্ট না থাকে সেই ক্ষেত্রে তো মানে কোনো প্লেয়ারই চাবে না, আর মেসির মতো একটা প্লেয়ার অবশ্যই চাবে না যে একটা সিজন প্রফিলেস থাকবে। এখন যদি সিজনে আপনি দেখেন যে হ্যাঁ মেসি যে ফর্ম খারাপ ছিল এটা না, হ্যাঁ ফর্ম কমে গেছিল সেটাও বলবো না, বাট মোটামুটি অ্যাভারেজ একটা বেস্ট প্লেয়ার হিসেবে ওইরকমই ছিল, খুব বাজে ছিল না, মানে খারাপ ছিল। তো এখন সে চাইবে অবশ্যই তার নামের সাথে আরো দুই এক ট্রফি ইন্ডিভিজুয়াল প্লাস দলীয়গত ট্রফি অ্যাড, তো সেই দিক থেকে তার ডিসিশনটাকে অবশ্যই সম্মান করি। এখন সমাধান কি 700 মিলিয়নের একটা ব্যাপার আসছে সম্ভবত, মানে প্রত্যেকদিন প্রত্যেক নতুন খবর শুনতেছি, নিজেও আসলে বুঝতে পারছি না যে কোনটা অ্যাকচুয়াল খবর। যেমন কখনো দেখতেছি যে সিটি 700 মিলিয়ন দিয়ে নিতে রাজি, কিন্তু সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে যে হ্যাঁ 700 মিলিয়ন দিয়ে একটা প্লেয়ারকে কিনলে তার যে মানে ট্রান্সফার ব্যান খাওয়া লাগবে এইটাও মানে মাথায় রাখা উচিত। তো জানি না অ্যাকচুয়ালি এটা সমাধান কি। আর বার্সা কিন্তু সত্যি কথা বলতে গেলে মানে ফিনান্সিয়ালি কত স্ট্রং, যেমন আপনি যদি রিয়াল মাদ্রিদ অন্যান্য ক্লাবের কথা যদি কম্পেয়ার করেন যে হ্যাঁ তাদের মধ্যে স্ট্রং, তো তারা স্বাভাবিকভাবে চাইবে যে মেসিকে ধরে রাখতে। এখন এটার একটা কারণ হতে পারে যে হ্যাঁ আপনার স্পন্সরশিপ প্লাস লা লিগার যে ব্যাপারগুলো আছে, তো মেসি গেলে সম্ভবত সবকিছু রং হারাবে। কারণ সত্যি কথা বলতে গেলে লা লিগা কিন্তু মানে মেসি আর রোনালদো এরা দুজন ছিল, তো রোনালদো যখন চলে গেছে তখন এই মেসি একাই মানে লা লিগা স্বাভাবিক। এখন মেসি চলে গেলে লা লিগা তার আগের যে জিনিসটা সেটা হারাবে। এখন লা লিগা বোর্ডও চাবে না যে মানে লা লিগা যে তারাও চাবে না সংস্থা, আর বার্সা তো কখনোই চাবে না। তো এইসব নিয়ে এখন ফ্যান হিসেবে নিজেই কনফিউজ সত্যি কথা বলতে গেলে। বাট এখন মনে হইতেছে আচ্ছা মানে অ্যাটলিস্ট মেসি বার্সার জন্য যা যা দিয়েছে ওই হিসাবে এজ এ ফ্যান হিসেবে যে তার যে মতামতটাকে আমাদের রেসপেক্ট করা উচিত হাফেজ, এইটাই মনে করি যে যাই হোক অ্যাটলিস্ট সম্মানের সাথে দুই পক্ষের মানে মিলেমিশে একটা ইয়া করা। একটু কিছু ইনফরমেশন দিয়ে রাখি যে মেসির যেই রিলিজ ক্লজ আছে 700 মিলিয়নের, সেটা হচ্ছে বার্সেলোনা বলছে যে তারা হচ্ছে এটাও অ্যাক্টিভেট করে মেসিকে নিতে হবে। মেসি প্রথমে হচ্ছে ফেক্স করছিল যে কন্ট্রাক্ট টার্মিনেশনের জন্য। আবার এটার সাথে বার্সার সাথে লা লিগা কমিটিও ওরা একাত্মতা ঘোষণা করছে যে মেসিকে যদি যেতে হয় তাহলে 700 মিলিয়নের ওই রিলিজ ক্লজ অ্যাক্টিভ করে যেতে হবে। তো এখন কি আপনার ক্লাবের মানে পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, নাইমের কি মনে হয় যে আপনার ক্লাবের সেরা খেলোয়াড় তাকে কি ফ্রিতে ছেড়ে দেওয়া উচিত, নাকি আসলে ক্লাব আর প্লেয়ার মিলে বসে একটা সমঝোতায় আসা উচিত? কারণ হচ্ছে আমরা যদি রোনালদো ট্রান্সফারের দিকে দেখি, রোনালদো মানে একসময় বলছে যে সে রিয়াল মাদ্রিদে অবসর নিতে চায়, কিন্তু একসময় এট দ্য এন্ড অফ দ্য ডে সে রিয়াল মাদ্রিদ ছাড়তে হয়েছে যে কোনো কারণে হোক, পার্সোনাল রিজনে। রিয়াল মাদ্রিদ বা রোনালদো কিন্তু জিনিসটা খুব ভালোভাবে হ্যান্ডেল করছে। আপনার কি মনে হয় যে বার্সেলোনা এবং মেসির এটা বসে আসলে একটা আরো একটু প্রফেশনালি এই জিনিসটা আসলে হ্যান্ডেল করা যেত বা যাবে সামনে, কি মনে হয়? হ্যাঁ ওটা তো অবশ্যই প্রফেশনাল ইয়া, তবে জানি না একটা রিউমার বা যাই বলতে পারেন যে একটা শোনা গেছে যে হ্যাঁ মেসির সাথে বার্সার চুক্তি ছিল সম্ভবত 3+1 এরকম কিছু একটা সম্ভবত চুক্তি ছিল, মানে যতটুকু শুনতেছি বাইরে থেকে, এখন বিভিন্ন খবরই শুনতেছি, কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড অ্যাকচুয়ালি আমরা নিজেরাও ফ্যানরা জানি না। তো এরকম একটা শোনা গেছে যে হ্যাঁ মেসির সাথে বার্সার চুক্তি ছিল 3 বছরের প্লাস অতিরিক্ত 1 বছর, এরকম একটা ইয়ে আছে। এখন ওই হিসাবে করলে কিন্তু হয়। তারপরে আবার আরেকটা জিনিস শুনলাম যে আপনার কোন একটা সিজন শেষ হইলে সিজনের সম্ভবত খুব মানে খুব কম সময়ের মধ্যে জানাইতে হবে যে হ্যাঁ আমি ইয়া করবো। তো যেহেতু প্যান্ডেমিকের কারণে দেখা গেছে যে খেলা বন্ধ ছিল, টাইম এক্সটেন্ড হয়েছে, এখন এইটার একটা রিজন হয়। তবে হ্যাঁ সবকিছু একটা সুন্দরভাবে ইয়া করতে হতো, কারণ অ্যাটলিস্ট মানে এইটুকু বলতে পারি যে হ্যাঁ নু ক্যাম্প থেকে মেসি মানে সুন্দরভাবে একটা ফেয়ারওয়েল হয়ে যদি যেতেই হয় একটা সুন্দরভাবে ফেয়ারওয়েল হয়ে মানে যাওয়া উচিত ছিল, যেটা হয় নাই। এখন এইখানেও আবার একটা ব্যাপার আছে যে বার্সেলোনা হয়তো চিন্তা করছে যে এখন সে যদি তাকে মানে 700 মিলিয়ন মানে তারা ফ্রি ছেড়ে দেয় তাহলে সম্ভবত নেক্সট প্রেসিডেন্ট যে আসবে তার ঝামেলা পড়তে হবে, মানে বার্সেলোনার ঝামেলা পড়তে হবে। এখন মানে এইসব কিন্তু ইকোনমিক্যাল যে ভেজালটা সেটার কথা বলতেছেন, মানে ইকোনমিক্যাল হ্যাঁ একটা বড় ইয়ের মতো। হ্যাঁ হ্যাঁ, ঝামেলা মতো। তো আলটিমেটলি হয়তো মানে ক্লাবও করছে দোটানাতে, মেসিও করছে দোটানাতে। তো অ্যাকচুয়ালি এটা সমাধান যে কি আদালত পর্যন্ত যাক এটা কখনোই বার্সা ফ্যান হিসেবে চাই না।
কেউই চায় না। আমি মনে করি যে বার্সা ফ্যান কোনো ফুটবল ফ্যানই চায় না যে হ্যাঁ, কারণ মেসির মানে আপনি মেসি হেটার হইতে পারেন, বাট মানে এটা তাকে অবশ্যই respect মানে করা কোনো উচিত। শুধু মেসির ক্ষেত্রে না, আমি যদি বলি যে কোনো ফ্যানই তার ক্লাব আদালত পর্যন্ত গিয়ে ট্রান্সফার হোক এটা চাবে না, স্বাভাবিক, খুবই স্বাভাবিক একটা বিষয়। আমাদের সাথে আরেকজন গেস্ট আছে, আমরা হচ্ছে তাকে অ্যাড করব। আহ বলতে গেলে এখন সে খুবই মানে ফুরফুরে থাকার কথা। শাহান জামিল আমাদের সাথে যোগ দিয়েছেন, বায়ার্ন ফ্যান। সো ওয়েলকাম শাহান জামিল। শাহান জামিলের কাছ থেকে জানবো যে মানে ডিরেক্ট চলে যাচ্ছি যে বায়ার্নের চ্যাম্পিয়ন হয়েছে, খুব সম্ভবত হেক্সা জিতার একটা ভালো সম্ভাবনা আছে, ট্রেবল জিততে। হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম দ্য নেক্সট সিজন? মানে নেক্সট সিজনে কেমন আশা করতেছো, কি চাইতেছো নেক্সট সিজনে? কিভাবে টিম সাজাবে? কারণ হচ্ছে সামনে আসছে সিটি থেকে, তো কেমন হতে পারে টিম, কি চিন্তা করতেছো? আসসালামু আলাইকুম সবাইকে, অনেকদিন পরে দেখা। তো আসলে বায়ার্নের টিমটা যেটা, যে আমার বড় ট্রান্সফারের মধ্যে মানে গত কয়েক সিজনে বড় ট্রান্সফারের মধ্যে সানেরটাই মনে হয়েছে আসলে। আর রিসেন্টলি যে গত সিজনে যেটা হয়েছে এটা হলো যে কোতিনোরটা ছিল একটা মানে লোনে আসছিল বার্সা থেকে, আর এর আগের সিজনে হলো রদ্রিগেজ আসছিল রিয়াল থেকে। তো ওদেরকে দেওয়া হয়তো ভালো পার্ট টাইম একটা দুইটা, হ্যাঁ একটা দুইটা সিজন হয়তো ওদেরকে দেওয়া চালাইতে পারছে। বাট সানের ট্রান্সফারটা অনেকটা এমন হয়েছে যে সম্ভবত 2023 বা 25 পর্যন্ত, আমার ঠিক মনে নাই, তো ততদিন পর্যন্ত করা, তো ওর থেকে একটা লং টার্ম মানে পারফরমেন্স পাওয়ার আশা করা যায়। হ্যাঁ, তো এদিকে আছে। আর এই সিজনে যারা খেলছে এর মধ্যে কোতিনহো আর পেরিসিচ ছিল হলো লোনে। পেরিসিচ আসছে সম্ভবত ইন্টার মিলান থেকে, আর কোতিনহো তো বার্সা থেকে আসছে। তো ওদেরকে মনে হয় এই সিজন পরে চলে যেতে হবে। তো এটাকে লেওয়ার সাথে মানে সানের কম্বিনেশনটা ভালো হবে আশা করি। আর মুলার তো আছে মানে সেকেন্ড স্ট্রাইকার হিসাবে, অ্যাটাকিং নিয়ে তেমন একটা প্রবলেম নেই। হ্যাঁ, আর একদম মানে অসাধারণ খেলছে লাস্ট সিজনে, লিগ বলি বা ইউসিএল বলি। গোনাব্রির কথা যদি বলতে চাই, গোনাব্রি অসাধারণ খেলছে রাইট উইং এ। গোনাব্রির প্রসপেক্ট খুবই ভালো ছিল। গোনাব্রিকে নিয়ে কি মনে হয় যে নেক্সট সিজনে কেমন করতে পারে, বা যেহেতু ভালো খেলতেছে অন্য দলে যাওয়ার কোনো চান্স আছে কিনা? বায়ার্ন আসলে তাকে নিয়ে কি চিন্তা করতেছে? বায়ার্ন আসলে আমার যতটুকু মনে হয় বায়ার্ন ওদের টিমটা এমন ভাবে সাজায় যে যেটা নাকি লং টার্মে মানে এট দ্য এন্ড অফ দি ডে যাতে এটা জার্মানি টিমেও যাতে ওটা মানে সার্ভিস দিতে পারে। তো এই কারণে দেখা যায় যে ওরা মানে বায়ার্ন একাদশে 5 জন বা অ্যাটলিস্ট 6-7 জন ওরা জার্মান প্লেয়ার রাখা ট্রাই করে। যেমন রিসেন্টলি ওদের সাইনিং যেগুলো দেখলাম যে ওরা নিউ ইয়ারের যে মানে অল্টারনেট হিসেবে আরো 3টা গোলকিপার রাখছে, ওই 3টাও আবার মানে জার্মান গোলকিপার। ওরা অন্য কোনো দলের দিকে তেমন একটা ফোকাস করে নাই। আর আমি বায়ার্নের আসলে মানে ডিফেন্সটা নিয়ে একটু মানে চেঞ্জ আসলে মনে হয় যে ভালো হয়, কারণ ওইখানে দেখা গেল যে ডেভিয়েস আছে, তারপরে বুয়েটাং থেকেও মানে কয় বছর পারফরমেন্স আশা করতে পারে এটাও বলা যেতেছে না। তারপরে এখানে কিমিচ অবশ্যই ভালো খেলে, তারপরে আর কে এদিকে আলাবা আছে, তো ওরা আছে, পাওয়ার্ড আছে রাইট, হ্যাঁ পাওয়ার্ড আছে, হ্যাঁ পাওয়ার্ড আছে। তারপরে হ্যাঁ, তো ওদের থেকে মোটামুটি ভালো পারফরমেন্স আশা করা গেল। আমি মানে আরেকটু যেমন রামোস বা সিলভা টাইপের একটু ডিফেন্ডার আশা করতেছি আর কি এখানে, যাতে ওদেরও মোটামুটি মানে একটু ভালো দেখা যায়। যেমন লাম যাওয়ার পরে যে জিনিসটা একটা গ্যাপ দেখা গেছিল গত 3-4 সিজনে, ওইটা এখন কিছুটা হয়তো কাভার হয়েছে। লিডারশিপের একটা শূন্যতা ক্রিয়েট হয়েছে, যেটা এটা বলতেছে। হ্যাঁ, লিডারশিপের শূন্যতা যেটা, হ্যাঁ। তো ওইটাই আপাতত। আর নেক্সট সিজনে যেটা আশা করি যে হয়তো টিম সেম থাকবে, বাট কোচ ফ্লিকের কতটুকু মানে ট্যাকটিক্সে কি চেঞ্জ আসবে আমি বুঝতেছি না, কারণ উনি 4-2-3-1 ফরম্যাটেই বেশি খেলে। আপাতত এটুকুই মনে হইতেছে। যেটা মানে খুব স্ট্রং রিউমার, থিয়াগো খুব সম্ভবত লিভারপুলে জয়েন করতে পারে। সো হোয়াট ডু ইউ থিংক, তার অ্যাবসেন্সটা আসলে কে পূরণ করতে পারে, বা কাকে খেলানো হতে পারে? কিমিচ কি সামনে উঠে আসবে? কারণ আমরা লামকে অনেক দেখছি যে সে ডিফেন্সিভ মিডে বা মিডে খেলে লাম। তো কি মনে হয়, কিমিচ কি আসতে পারে? কারণ বেঞ্জামিন পাভার্ড আছে তাদের ব্যাকআপ। হোয়াট ডু ইউ থিংক? এখানে কিমিচ আসলে যতই মানে রাইট ব্যাক বা সে যতই ডিফেন্সিভ মিডে খেলুক না কেন, ও কিন্তু আসলে দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে সামনে চলে আসে। বা যে এইবার ইউসিএল এ মানে ওর কিন্তু অ্যাসিস্টে আসলে গোলটা হয়েছিল, ওমান যে গোলটা করছিল। তো ও যদি সামনে আসে মনে হয় না খুব একটা প্রবলেম হবে, কারণ পাওয়ার যেহেতু আসে সে ফ্রান্স টিমে মোটামুটি রেগুলার, সো ওর থেকেও ভালো পারফরমেন্স পাবো আশা করি। তিয়াসের কাছে ব্যাক করব। আশরাফ হাকিমিকে ইন্টার মিলানের কাছে সেল করে দেওয়া হয়েছে। রেনিও জেসুসকে হচ্ছে খুব সম্ভবত বরুশিয়া ডর্টমুন্ডের কাছে দেওয়া হয়েছে।
আরো কিছু কিছু ছোট ছোট ট্রান্সফার করছে রিয়াল, আবার ওডেগার্ড থেকে ব্যাক করছে। মানে ইয়াং যে স্টাররা আছে, ভিনিসিয়াস বা আমরা যদি রদ্রিগোর কথা বলি, ভালভার্দে যে গুড প্রসপেক্ট, ইয়াংস্টারদের নিয়ে বা এদের ফিউচার নিয়ে রিয়াল মাদ্রিদের আসলে প্ল্যান কি, বা কি মনে হয় যে সামনে রিয়াল মাদ্রিদ আসলে কতটুকু ডমিনেট করতে পারবে ইউরোপিয়ান ফুটবলে? রয়তিয়াস। এখন আসলে মানে আমাদের যদি ট্রান্সফার মার্কেটের দিকে তাকাই, অন্যান্য ক্লাবের দিকে তাকাই, মানে এখন প্যান্ডেমিকের পর সবার একটু ইকোনমিক্যালি বাজে অবস্থা, কিন্তু দেখা যেতে আবার অনেক ক্লাবে দেখা যায় ওয়েল মানি দিয়ে দিয়ে মানে ধনী মানিকের কিনে নিচ্ছে, ওদের দেখা ইকোনমিক্যাল ওদের স্ট্রং থাকবে। কিন্তু রিয়েলে কিন্তু জিনিসটা এরকম না যে নতুন মালিক আসছে বা কিছু বা এরকম না। তো রিয়েলে প্ল্যানটা যেরকম হচ্ছে যে মানে এখন যদি বার্সা মতো টাকা খরচ করে, বার্সা কিন্তু এরকম লাস্ট এই ডেকেডে বার্সা অলমোস্ট 1 বিলিয়ন স্পেন্ড করছে, বাট কোনো রেজাল্ট কিন্তু আসে নাই। তো রিয়াল যদি এখন এরকম প্ল্যান করতেছে না, কজ এরকম করলে হবে কি আলটিমেটলি যদি মানে জিনিসটা মানে ইকোনমিক্যালি খুব উইক হয়ে যাবে। তাই রিয়ালের প্ল্যানটা হচ্ছে এখন যে ইয়াংস্টার যারা আছে ওদেরকে নার্চার করা। তো এই জন্যই এখন আমরা দেখতেছি যত রিয়ালের মানে বিগ সাইনিং কিন্তু রিসেন্টলি এত বেশি না। মানে হ্যাজার্ড ছাড়া ওইরকম কোনো বিগ সাইনিং কিন্তু আমাদের মানে আগে যেরকম সাইনিং করতে লাস্ট ডেকেডে, এই ডেকেডে কিন্তু এরকম কিছু করা নেই। মানে খুবই চিন্তা ভাবনা করে সাইনিং গুলো। তো এখন সাইনিং গুলো দেখা যায় ভিনিসিয়াস, রদ্রিগো, ব্রাহিম বা এরকম ইয়াংস্টার দিয়ে দিয়ে আসলে প্ল্যানটা আগাচ্ছে। তো এখন যদি আলটিমেটলি আশরাফ হাকিমিকে যে ছাড়া প্ল্যানটা, এটা আসলে আমি যদি পার্সোনালি আমার মতামত চোখে আসে ছাড়াটা ঠিক না, মানে একেবারে সেল করে দেওয়াটা। আইদার লোনে পাঠাক, এখন যেটা লোনে আছে, অথবা বাইবেক দিয়ে সেল করুক, বাট মানে পুরোপুরি ছেড়ে দেওয়াটা ঠিক না। কজ কারভাল হ্যাঁ এখন অনেক ভালো খেলে, বাট কারভালও এক সময় ফর্মটা ড্রপ করবে। ওইরকম কিন্তু আমাদের কোনো ব্যাকআপ নেই। অদ্রিজোলা আমি যদি একটু অ্যাড করি, অদ্রিওজোলা আছে, সাথে হচ্ছে রেগুইলিন আছে, উইং ব্যাকদের কথা বলতেছি, মেন্ডি আছে, মার্সেলো খুব সম্ভবত আরো 1 বা 2 সিজন সার্ভিস দিতে পারবে। আপনার কি মনে হয় যে হাকিমি এখন আসলে আসলে ফার্স্ট টিমে সরাসরি জায়গা পেত, এর থেকে কি বিক্রি করে দিয়ে পরে আবার কিনার চান্স এটা বেটার কিনা? কারণ ওইটাই বলছিলাম যে হ্যাঁ বিক্রি করা যায়, বাট বাইব্যাক ক্লজটা রাখা দরকার। কজ আলটিমেটলি এখন যদি আমরা আর এইদিকে একটা স্ট্রং রিউমার শুনতেছি রেগুলনকে ছেড়ে দেওয়া হইতে পারে, এটা আমি দেখছি। আই ডোন্ট নো কতটুকু এখন এইটা আমি আসলে মতামত করছি। রেগুলন এখন এরকম একটা প্লেয়ার, সে আর যদি আপনি 2-3 বছর পর ওয়ান অফ দ্য টপ লেফট মানে উইং ব্যাক হিসেবে সে আসলে প্রসপার করতে পারে, আলটিমেটলি ওকেও ছাড়াটা ঠিক নয়। তো এখন যেটা জিনিসটা মার্সেলোর কথা, হ্যাঁ আমি আই ডোন্ট থিংক নেক্সট সিজন আমি মার্সেলো থেকে খুব ভালো পারফরমেন্স, এদিকে মেন্ডি আছে আমার, আর রাইট ব্যাক এখন কারভার, সেটা সমস্যা নেই। বাট আলটিমেটলি কারভারও কিন্তু মানে এক সময় মানে এখন বয়স কত কারভার, আলটিমেটলি এখন কিন্তু ইয়াং নাই সে। আলটিমেটলি দেখা যাবে যে হয়তো 3-4 বছর পর তখন দেখা যাবে যে তার বয়স কমে যাবে, ফর্ম কমে যাবে, অথবা রোটেট করে খেলানো রাখতে পারে। মানে বয়স সাথে সাথে কিন্তু মানে স্টেমিনা কমে। তো রোটেট করে খেলানোর সময় তখন আসলে কিন্তু আমাদের রোটেট করার মধ্যে কেউ নেই, অথবা যদি কারবার যদি ইনজুরি হয় তাহলে কিন্তু রাইট ব্যাক এখন আমাদের কেউ নেই। অদ্রিজোলা কিন্তু লোনে, আর অদ্রিজোলা মানে ওইরকম বায়ার্নে কিন্তু খুব বেশি খেলার চান্স পায় নাই। সো আই ডোন্ট নো আসলে সে কতটা ভালো খেলছে বায়ার্নে। আর রিয়ালে মানে রিয়ালও এখন মানে অদ্রিজোলা থেকে আমি আশরাফ হাকিমিকে বেশি প্রেফার করবো, বিকজ হাকিমি কিন্তু খুব ভালো খেলছে ডর্টমুন্ডে। অ্যাড যদি করি, আমরা হচ্ছে জিদানকে কিন্তু নানা সময়ে লুকাস ভাস্কুয়েজকে বিক্রি করে দেওয়ার রিউমার উঠলেও জিদান যেটা করছে, যে আমি যেটা রিউমার লাস্ট কয়েকদিন ধরেও দেখলাম, যে লুকাস ভাস্কুয়েজ ইজ এ ভার্সেটাইল প্লেয়ার, তাকেও বিভিন্ন সময় রাইট ব্যাকে খেলাইছে জিদান। সো ডু ইউ থিঙ্ক দ্যাট জিদান কিপিং দ্যাট ব্যাক অফ হিজ মাইন্ড যে কি বলে ভাস্কুয়েজ রাইট ব্যাক খেলতে পারে, এই জন্য হাকিমিকে ছেড়ে দিছে? এখন এটা হইতে পারে, বাট আমি আসলে এটা মানে আমি এটাকে আমি মানে ভালো দিকে দেখবো না। কজ ভাস্কেস অনেক ভার্সেটাইল, বাট আলটিমেটলি সে কিন্তু একটা মানে জেনুইন রাইট ব্যাক কিন্তু না। ডিফেন্সিভলি অবশ্যই সে হাকিমের মতো স্ট্রং না, বা অন্য কোনো যারা পিওর রাইট ব্যাক ওদের মতো স্ট্রং হবে না। সো বেসিক্যালি যদি হ্যাঁ এরকম হইতে পারে যে একটা ম্যাচকে 2টা ম্যাচ আপনি খেলাতে পারেন, বাট যদি ম্যাচের পর ম্যাচের কথা চিন্তা করি তাহলে যদি এরকম খেলে তাহলে কিন্তু আসলে মানে রেজাল্টটা ভালো আসবে না। যদি আমি এরকম প্ল্যান করে আগাই যে হ্যাঁ আমার তো ভাস্কেস আছে, যদি কারবার কিছু লোকে খেলানো যাবে, তাহলে কিন্তু লিগে দেখা যায় কি মানে লিগের মতো একটা ম্যাচ যদি লিগে একটা ম্যাচ ড্র করলে বা হারলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায়। মানে স্পেশালি লা লিগা, বিকজ অলওয়েজ দেখা যায় রিয়াল বার্সার মধ্যে ডিফারেন্স পয়েন্ট একটা খুব কম থাকে। সো দেখা যায় হয়তো হ্যাঁ একটা ম্যাচ আপনি খেললেন ভাস্কেসকে ভালো খেলে, পরে ম্যাচে যে ভালো খেলেন গ্যারান্টি নাই, বিকজ সে আর রাইট ব্যাক না আমার। সো এখন যদি ডিফেন্সিভলি সলিড রাইট ব্যাক আসলে দরকার আমার। সো ওই দিক থেকে যদি আমাদের এখন কারো আছে, সো হাকিমিকে যদি বাইব্যাকে রাখা যায় তাহলে এটা খুব ভালো। আর ভাস্কেজের বয়স কিন্তু অনেক 27 হয়ে গেছে। তো কারবাহাল চলে যাওয়ার পর আসলে ভাস্কেজ কোনো ব্যাকআপ থাকতে পারবে না, তখন তার বয়স দেখা যায় 30 হয়ে যাবে। সাকিবের কাছে আসবো। চেলসি নিয়ে মোটামুটি কথা বললাম আমরা, চেলসি, সিটি, ইউনাইটেড নিয়ে আমাদের সাথে তাসিন যোগ দেওয়ার কথা ছিল, তাসিন যোগ দেন। আমরা এখানে কেউ এখন লিভারপুল ফ্যান নাই। লিভারপুল নিয়ে যদি আমি একটু সাকিবকে বলি যে
দে আর ইউসিএল চ্যাম্পিয়ন ছিল লাস্ট সিজনে। তো তারা লাস্ট সিজনে আগে লাস্ট সিজনে তারা প্রিমিয়ার লিগ জিতলো। তো কি মনে হয় যে এই সিজন আসলে তাদের কেমন যেতে পারে? থিয়াগোকে খুব সম্ভবত কিনতেছে। হোয়াট ডু ইউ থিঙ্ক যে লিভারপুলের কি হইতে পারে নেক্সট সিজনে, প্রিমিয়ার লিগ বলো বা ইউসিএল বলো? মানে দেখেন, আমি লিভারপুলকে আসলে মানে গত 2 বছর যেভাবে উঠছে, আমি আসলে নামার কোনো ইয়ে দেখতেছি না, কোনো সম্ভাবনা দেখতেছি না। তো লিভারপুল এবার যেরকম কম্পিটিশনে সবসময় ছিল, ইউসিএল এও আমরা মানে মোটামুটি আশা করছিলাম, যদিও শেষের দিকে আনফরচুনেটলি হয় নাই। আমার মনে হয় সামনের সিজনেও এই জিনিসটা অব্যাহত থাকবে। আর টিমে আসলে ওরকম চেঞ্জ আমি যতটুকু জানি যে আসতেছে না, ওরা ভাইটাল কোনো প্লেয়ারকে সেল করতেছে না। আর সাথে এখন তো থিয়াগোকে আনতেছে, ওদের ডিফেন্সও মোটামুটি অনেক ভালো। আর অ্যালিসন বেকার তো আছেই। সো আমার মনে হয় না যে ওদের আসলে খুব একটা চেঞ্জ দরকার আছে, আমার মনে হয় না। তারপরে থিয়াগোকে আনতেছে, সেটা অবশ্যই পজিটিভ। তো সামনের সিজনে আসলে আমার মনে হয় মানে লিভারপুল, সিটি, চেলসি, ম্যান ইউ, এই চারটাই খুব ভালো কম্পিটিশন দিবে। শিয়াবের কাছে একটা কোশ্চেন আছে যে রেহান আহমেদ খান প্রশ্নটা করতে যে চেলসি কি আরো প্লেয়ার সাইন করাবে, আর যদি করায় কাকে করাবে, আর কাকে কাকে আসলে সেল দিতে হবে? সাইন আমার মনে হয় না আর করাবে। আর সাকিব প্রথমে আমাদেরকে বলছে যদি সেল দেয় তাহলে কাকে কাকে আসলে সেল দিতে পারে, শিয়াব যদি আমাদেরকে একটু বলেন। শিয়াব সম্ভবত মিউট করা আছে। হ্যাঁ শিয়াব বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, সেল দিলে আমাদের কয়টা টার্গেট ছিল এই সিজনে সেল করা, সেটা হচ্ছে এমারসন আমাদের রাইট ব্যাক, তারপরে হচ্ছে বাকায়োকো, বাচুয়াই, যারা হচ্ছে মানে স্কোয়াড মানে টপ 11 এর চান্সেস খুবই কম পেয়েছে, কারণ ফর্ম ছিল না বলে। এন্ড এই তিনজনকে সাইন করাতে পারলে আসলে 50 মিলিয়ন তার উপরে বেশি আমরা পেতে পারি। সো আর আমাদের একটা টার্গেট ছিল হচ্ছে ওনানা গোলকিপারকে আনা, আর হচ্ছে অবলাককেও আর কি টার্গেট ছিল, বাট যেহেতু নাজমুল সাকিব বললো যে অবলাককে বলে দিয়েছে যে সেল করবে না অ্যাটলেটিকো মাদ্রিদ। সো ওই দিক থেকে আমাদের আর সাইনিং মানে আসছে না, গোলকিপারই জাস্ট মেইন রিপ্লেসমেন্টটা দরকার ছিল। বাট কেপাকে হ্যাঁ যেটা বলেছিলাম যে আবার চান্স দেওয়া উচিত। এন্ড আদারওয়াইজ উই হ্যাভ আ রিয়েলি সলিড টিম। দেখেন আপনার ডিফেন্সে আমরা হচ্ছে থিয়াগো সিলভাকে আনলাম, আমরা চিলওয়েলকে আনলাম। তারপর মিডফিল্ডে আমাদের লাস্ট সিজনের প্লেয়ার অফ দ্য সিজন আছে, জর্জিনিও আছে। তারপরে হ্যাঁ হ্যাঁ মেসন মাউন্ট আছে। তারপরে বার্কলিও মোটামুটি পারফর্ম করেছে। আর এখন নতুন এডিশন হচ্ছে হ্যাভার্টজ আছে। আর ও হ্যাঁ, আর আরেকটা হচ্ছে কান্টে, যেটা আমি বলছিলাম যে আমার একটু খুব সন্দেহ হচ্ছে যে ল্যাম্পার্ডের প্লেইং স্টাইলের সাথে অ্যাডাপ্ট করতে পারবে নাকি কান্টে। সো হি ইজ আ পসিবল সাইনিং, বাট আপাতত কোনো ক্লাব আর কি অ্যাপ্রোচ করেনি চেলসিকে যে হ্যাঁ আমরা ওকে কিনবো, আদার দেন রোমা, যেটা হচ্ছে এখনো কোনো সলিড রুমার্স পাওয়া যায়নি। আর ফ্রন্টে তো ওয়ার্নার, জিরুড, জিয়েক, পুলিসিচ, অনেকগুলো অপশনস আছে। সো হ্যাঁ, সেকেন্ড পার্ট জানি কি ছিল কোয়েশ্চেনে? এটা মানে কাকে সাইন করাবে এটা তো আগে বলছে সাকিব, এটাই বলছে যে কাকে কাকে সেল দিবে আর কি। আমি তিয়াসের কাছে একটা কোশ্চেন আছে, তিয়াসের কাছে এটা রিয়াল মাদ্রিদ রিলেটেড কোশ্চেন যে ওডেগার্ডকে কি আসলে মিডফিল্ডে খেলাবে নাকি রাইট উইং এ খেলাবে? কারণ রাইট উইং এ আমরা বেশ সাফল করতে দেখছি লাস্ট সিজনে রিয়াল মাদ্রিদকে। কি মনে হয়? এটা আসলে ডিপেন্ড করে জিদানের প্ল্যানের উপর। এখন যদি আমাদের রাইটে, আই ডোন্ট থিঙ্ক রাইটে খেলাবে, বিকজ এসেনসিওকে কিন্তু লাস্ট সিজনে রাইটে খেলানো হয়েছে, সে ভালো খেলছে। এখন আলটিমেটলি আমার যেটা মনে হয় যে রাইট উইং এ এসেনসিও আর রড্রিগোকে সুইচ করে খেলানো হবে, বাট ওডেগার্ড মিডে খেলবে। কারণ এসেনসিওকে আসলে খেলানোর মতো লাস্ট সিজনে সুযোগ মানে 11 মাসের মতো একটা বড় ইনজুরিতে ছিল। তো আমার মনে হয় যে এবার লাস্টের দিকে আর কি, হ্যাঁ মানে লাস্টে যে কয়টা ম্যাচ খেলছে সে বেশিরভাগ সময় রাইটেই খেলছিল। সো ওই সময়টা এবার মনে হয় ভালো যে বেশি প্লেইং টাইম পাবে মানে আগের থেকে, যেহেতু রাইট উইঙ্গার একদম পিওর রাইট উইঙ্গার আমাদের কেউ নাই। আমরা হচ্ছে নাইমের কাছে যাব আবার। নাইমের কাছে যে বার্সার আমার যদি মেসি চলে যায়, আমরা দুইটাই আলোচনা করব। যদি মেসি চলে যায় আমরা প্রথমে এটা আলোচনা করি, কারণ এটাই মোর লাইকলি, এটাই মানে সমূহ সম্ভাবনা যেটা বুঝতে পারতেছি আমরা রিউমার থেকে। মেসি যদি চলে যায় মানে বার্সার আসলে কি প্ল্যান মনে হয়? পিয়ানিচ আসছে নতুন, অবশ্যই অ্যাটাকে আরো প্লেয়ার লাগবে এক বা দুজন। কাকে কিনতে পারে বা কারা আসলে টার্গেট, আপনি যদি নাইম আমাদেরকে একটু বলেন। আচ্ছা, এখন ফরওয়ার্ড লাইনে আছে গ্রিজম্যান, পাশে আছে, তো এর সাথে এখন
যে অবস্থা, আর দেখা গেছে যে এখন সুয়ারেজকেও বিক্রি করে দেওয়ার একটা রিউমার আছে, জানি সুয়ারেজকেও বিক্রি করে দেওয়ার একটা রিউমার আছে, তো এটাকে এখন গ্রিজম্যানই আছে বলতে গেলে সিনিয়র। ওই তো সুয়ারেজ মনে হয় না রাখবে সুয়ারেজকে, তো বিক্রি করার মানে খুব হার্ড রিমার শোনা যায়। তো ওই হিসাবে এখন আহ সত্যি কথা বলতে গেলে বার্সা এখন এমন একটা পজিশনে আছে যে মানে ক্লাবের সবচেয়ে বাজে পজিশন মনে হয় 10 বছরে এরকম বাজে অবস্থাতে হয়। তো দেখা গেছে যে এখন যদি কোনো নতুন একটা প্লেয়ারকে কেনার অ্যাপ্রোচ করে, তার দাম মানে কি আকাশচুম্বী হবে, এটা মানে এটা ধরেই যায়। আর বার্সার মানে তিয়াস তখন বলতেছিল যে হ্যাঁ অনেক টাকা খরচ করার পর এরকম সাফল্য, এটা সত্যি কথা। যেমন আপনি খেয়াল করলে দেখবেন যে ডেমবেলে কে কেনার পরে কিন্তু ওইভাবে তাকে ইউজ করা হয় নাই বা করতে পারে না। এখন এটা সম্ভবত মানে ব্যর্থতা হিসেবেই ধরে নেওয়ার উচিত, কারণ বেশ প্রমিসিং একটা প্লেয়ার ছিল। তো ওই রকম এখন ইয়া করলে তো আপনার সবচেয়ে আশার বাণী হয়েছে যে হ্যাঁ আপনার কোতিনো আবার ব্যাক করতেছে, এটা একটা পজিটিভ দিক। আর ওই দিক দিয়ে যদি কোনো পিএল থেকে যদি কোনো কেউকে নেওয়া হয়, এখন জানি না অ্যাকচুয়ালি কাকে ছাড়বে, কেউই ছাড়বে না দলের সেরা প্লেয়ার বা ভালো কোনো ইয়াকে ইয়া করতে মানে থাকতে। তো এরকম একটা রিউমার কোশ্চেন যদি করি যে কোতিনো আসছে প্রায় 1.5 সিজনের মতো সে খেলছে, কোতিনোকে কি আসলে বার্সা খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারছে, বা আপনার কি মনে হয় কোম্যান নতুন কোচ হিসেবে আসছে, এর আগে ভালভার্দে ছিল কোতিনোকে যখন মানে বার্সায় ছিল, কি মনে হয় যে কোতিনো কি কোম্যান ভালোভাবে ইউজ করতে পারবে? কারণ কোতিনো লিভারপুলে অসাধারণ খেলতো। নাইম। এই দিকে বলবো যে হ্যাঁ কোচিনো বার্সাতে মানে ওইভাবে হয়তো প্লে টাইমটাও পায় নাই, প্লাস আমার মনে হয়েছে যে হ্যাঁ কোচিনোর যে পজিশনটা অ্যাকচুয়ালি সে ওই পজিশনটাতে মনে হয় খেলতে পারে না। আমার কোথাও যেন একটা ঘাটতি মনে হয়েছে যে হ্যাঁ কোথাও। কারণ দেখলেন যে বায়ার্নে সে মানে লিভারপুলে যে ফর্মে ছিল বায়ার্নও সে ফর্মে। তো হয়তো কোচিনো মানে বার্সার খেলার সাথে যায় না। এখন আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে হ্যাঁ আপনার একটা প্লেয়ার কিনবেন, কেনার আগে তার মানে প্লেইং কোয়ালিটি গুলো দেখবেন যে অবশ্যই যে হ্যাঁ মানে সে কি আপনার টিমের সাথে যাবে কি যাবে না। মানে তাকে আমি অলওয়েজ রেসপেক্ট করি যে হ্যাঁ সে অত্যন্ত ভালো প্লেয়ার, বাট মানে বার্সার আপনি খেলার স্টাইলের ধরনটা কিন্তু একটু আলাদা। এখন মানে আধুনিক ইয়াতে দেখা যায় যে প্রেসিং ফুটবল বা দেখা যায় যে মানে ফোর্সিং ফুটবল যেটাকে আপনি বলেন, কিন্তু বার্সার ইয়াটা হচ্ছে কাইন্ড অফ ফ্লো, লাইক যদি টিকি টাকা বলি বা যেটাই বলি যে ওই ফুটবল। হুম হুম। তো এখন ওইটার সাথে কোচিনো হয়তো ইয়া করতে পারে না। এখন কোম্যান আসছে দেখ ফর দ্য বেস্ট, এখন পজিটিভ কিছু একটা চিন্তা করতেছে। এখন দেখা যাক বাকিটা ইয়া। বাট আরেকটা কথা আমি যে বায়ার্নের খেলার আগ পর্যন্ত অ্যাকচুয়ালি বার্সার মানে ভুলগুলা বাজেভাবে চোখে পড়ে। ওই একটা ম্যাচই আপনাকে মানে চোখে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে যে হ্যাঁ পুরো আপনার ঘাটতি অ্যাকচুয়ালি। হ্যাঁ যেমন আমি যদি বায়ার্নের খেলার প্রসঙ্গটা টেনে আনি, তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে খেলার শুরুতেই কোথাও যেন একটা মিসিং ছিল, যে খেলার শুরুতেই আমি হার মেনে নিচ্ছি। ব্যাপারটা অনেক এরকম ছিল। যেমন আমি মানে টাইসেগানকে 2014 পর থেকে মানে খেলতে দেখতেছি, কখনো এইরকম মানে বাজে ভাবে যে হ্যাঁ মানে হার স্বীকার করতে আমি দেখিনি। আমি মানে তাকে অলওয়েজ দেখতাম যে হ্যাঁ অলওয়েজ মানে ট্রাই করতো বা বেস্ট দেওয়ার ইয়া করতো। বাট আমার কোথাও যেন একটা মিসিং মনে হয়েছে যে হ্যাঁ বায়ার্নের খেলা শুরুতেই সে যেন মানে আর রেজাল্ট তো যা হওয়ার তাই হয়েছে, এটাই মানে স্বাভাবিক ছিল, এটাই অবাক কর্ম ছিল না অ্যাকচুয়ালি। এখন খুব পর্যাপ্ত মানে কি একটা রিউমার করেছিলাম সাদিও মানে বার্সায় যাইতে পারে এমন একটা। আমিও দেখছিলাম। এটা নিয়ে কি কোনো মানে নাইম আমাদের কিছু বলতে পারেন যে মানে গেলে কেমন হবে বা যাইতে পারে কিনা? কারণ লিভারপুলের সাথে বার্সার সম্পর্ক খুব ভালো, সুয়ারেজ আসছে, কোতিনো আসছে, তো হোয়াট অ্যাবাউট মানে? আচ্ছা মানে আসলে খারাপ হবে না, বাট আমার মনে হয় না লিভারপুল মানেকে ছাড়বে। কারণ আপনার যদি ওদের যে অ্যাটাকিং যে সাইডটা দেখেন যে মানে সালা আর ফিরমিনো, আমার মনে হয় না ওরা এই ট্রায়োটা ভাঙতে ছাড়বে। আমি যদি বলি আমারও মনে হয় না যে মানে এখন লিভারপুল ছেড়ে আসে বার্সা আসতে। লিভারপুল এখন অনেক ভালো পজিশন আছে বার্সা থেকে, এটা মানে সত্যি কথা যেটা। এক্স্যাক্টলি মানে বার্সা থেকে ভালো পজিশন, ওটা থেকে ইয়া হচ্ছে যে লাইক আমরা যে বললাম না যে নেইমার সুয়ারেজ যে ইয়া ফরমেশন বা যে ইয়াটা বন্ডিংটা, আমার মনে হয় ফিরমিনো মানে আর সালার মধ্যে কাইন্ড অফ ওই জিনিসটা এখন। হ্যাঁ যদি সে চায় বার্সা খারাপ হবে না, আমার মনে হয় যে ভালোই হবে। বাট
এইদিকে আরেকটা জিনিস করতে হবে যে মানের বয়সের কথা চিন্তা করতে হবে। এখন বার্সার আপনার টিমটা মনে হয় যে আপনার লং টার্ম সার্ভিস যারা দিতে হবে তাদের দিকে এখন মনে হয় আগানোটা বেশি যুক্তিযুক্ত হবে। রোনাল্ড কোমেন হচ্ছে হল্যান্ডের কোচ, হল্যান্ডের দায়িত্ব ছেড়ে তারপর হচ্ছে বার্সার দায়িত্ব নিল। তো আমি যেটা একটা শুনছি যে লিভারপুলের ওয়াইনালডমকে সে আনতে পারে। বার্সার মিডের রাকিটিচকে কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে, আর্থুরকেও পাঠাই দেওয়া হয়েছে, পিয়ানিজ আছে, বুস্কেসের অনেক বয়স হয়ে গেছে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, ওয়াইনালডম আসলে কি মানে উইল বি এ গুড ডিসিশন টু ব্রিং হিম ব্যাক টু বার্সেলোনা? অ্যাকচুয়ালি মানে বলা যাইতেছে না, কারণ কোম্যান এখন আসার পরে দলের কি চেঞ্জ করে, যেমন সে আসার পরে দলের আহ পরিবর্তন বলতে মানে এটাই আমি শুনতেছি এখন। ফার্স্টে রিউমার ছড়ানো হয়েছিল যে লাইক ডিফেন্সে বেশ ভালো রকম পরিবর্তন আসছে, বাট আলটিমেটলি মনে তো হইল না। ট্রেনিং সেশনে মানে সবাই অংশগ্রহণ করছে, তো ওই হিসাবে এখন দেখা যাক। আমি এখন কি বলবো, কারণ জানি না এখন, বাট দেখা যাক কি হয়। খুব হয়তো বেশ আমরা হচ্ছে মুশফিকের কাছে আসবো, সিটি ফ্যান। মেসি, সিটি খুবই ব্যালেন্স দল, বেঞ্চ খুব স্ট্রং, তাদের এক একটা পজিশনে একজন দুজন করে অবশ্যই প্লেয়ার আছে। তো হোয়াট ডু ইউ থিঙ্ক যে মেসি যদি যায়, কারণ আমরা মোর লাইকলি দেখতেছি এটাই ঘটতে যাচ্ছে খুব সম্ভবত, কারণ মেসির বাবা আজকে নেমেও বলছে যে ইট ইজ ডিফিকাল্ট টু কন্টিনিউ উইথ বার্সেলোনা। তো হোয়াট ডু ইউ থিঙ্ক যে মেসি আসলে কোন পজিশনে খেলবে? ডি ব্রুইনে ফ্রি রোলে খেলে নর্মালি, তো মেসিও ফ্রি রোলে খেলে। ওদের হচ্ছে লেফট উইং এ মাহারেজ আছে, বার্নার্ডো সিলভা আছে, সামনে আগুয়েরো, গ্যাব্রিয়েল হেসুস আছে। তো হোয়াট ডু ইউ থিঙ্ক তার পজিশনটা আসলে কি হতে পারে মেসির ম্যান সিটিতে? মেসি যদি সিটিতে আসে তাহলে আমার কাছে যেটা মনে হয় যে মেসি আইদার একজন সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে খেলতে পারে, আর হচ্ছে রাইট উইং এ খেলতে পারে, যেটা হচ্ছে মেসি বার্সেলোনায় খেলতো আগে, যে রাইট উইং এ। এখন হচ্ছে যে কিছুটা ডিপে খেলে মেসি বার্সেলোনায়। সো আবার এইখানে আমি কিছুটা প্রবলেম দেখি, কারণ হচ্ছে যে আমাদের কেভিন ডি ব্রুইনা মোটামুটি অনেক ভালো, অনেক অসাধারণ সার্ভিস দিয়ে আসছে। সো মেসি আসলে আহ, তাকে যদি ফ্রি রোলটা দেওয়া হয় তখন হচ্ছে যে কেভিন ডি ব্রুইনার জন্য হয়তো কিছু রেস্ট্রিকশনস আসবে। তো সেইটা হচ্ছে যে দলের ওভারঅল পারফরমেন্সের উপর একটা ইফেক্ট পড়তে পারে। সো আমার কাছে যেটা মনে হয় যে মেসি না আসা পর্যন্ত আর কি, মেসি না আসলেও হচ্ছে যে বর্তমানে যে অবস্থায় আছে ইনশাল্লাহ ভালো আছে। মেসি আসলে তখন হচ্ছে যে আমরা হয়তো আর কি কিছু জিনিস নিয়ে একটু প্রবলেমে পড়তে পারি, যেমন ফ্রন্টে যেমন আগুয়েরো জেসাস ছিল, দুজনই হচ্ছে লাস্ট সিজন আগুয়েরো কিছুটা ইনজুরিতে থাকা, জেসাস অসাধারণ পারফরমেন্স করছে। সো অসাধারণ বলা যায় না, বাট ভালো পারফরমেন্স করছে। সো এদের দুইজনকে হচ্ছে যে যে কোনো একজনকে হচ্ছে মেইন স্ট্রাইকার হিসেবে খেলানো যেত, বা দুইজনকেই হয়তো ট্রাই করা যেতে পারে। কিন্তু মেসি আসলে লাস্ট সিজনে ম্যান সিটির সারপ্রাইজ যদি বলি ছিল ফোডেন। ফোডেন অসাধারণ খেলছে। তো হোয়াট ডু ইউ থিঙ্ক, ফোডেনও কিন্তু মানে আছে এখানে। তো আসলে কি মানে ম্যান সিটি মেসিকে জায়গা করে দেওয়াটা কি তাদের জন্য কিছুটা কষ্ট হবে কিনা, কারণ হচ্ছে এত প্লেয়ার। মেসির জন্য আসলে ম্যান সিটিকে ট্যাকটিক্সে অনেক চেঞ্জ আনতে হবে, ফরমেশনে আনতে হবে, ট্যাকটিক্স টেকনিক্যালি অনেক কিছু চেঞ্জ আনতে হবে। মেসিকে হচ্ছে যে ফ্রি রোলটা দিতে হবে, যেটা হচ্ছে মেসিকে আপনি যদি ফ্রি রোল না দেন তাহলে হচ্ছে তার কাছ থেকে বেস্ট আশা করতে পারবেন না। তো এইটা করতে গেলে আমাকে হচ্ছে কেভিন ডি ব্রুইনাকে আটকাতে হবে, তার কাছ থেকে হয়তো কিছু রেস্ট্রিকশনস আসবে। আবার আমরা হচ্ছে যে যারা ইয়াংস্টার আছে যাদেরকে হচ্ছে যে পরবর্তীর জন্য রেডি করছিলাম, যেমন জেসাসকে মোটামুটি এবার টাইম দেওয়া হচ্ছে, যদি আগুয়েরো ফিরে আসে ফুল ফিট থাকে তখন হচ্ছে জেসাসকে হয়তো সাব করে খেলানো হতে পারে। তো এই জায়গায় একটা রেস্ট্রিকশন আসবে, কিংবা জেসাস নাও থাকতে পারে, তখন হচ্ছে যে মেসি কয় বছর খেলবে, তারপরে হচ্ছে যে আগুয়েরো চলে যাওয়ার পর আমাদের স্ট্রাইকার পজিশনটা কে থাকবে। তো এইটা নিয়েও একটা কোশ্চেন আসে। মেসিকে আর কি নিয়ে আসার পরে হচ্ছে আমাদেরকে একটু টেকনিক্যালি অনেক আর কি অনেক কিছু চেঞ্জ আনতে হবে, যেটা হচ্ছে যে ম্যান সিটির জন্য আমার কাছে মনে হয় যে এটা এখন করাটা আর কি প্রয়োজন নেই, কারণ আমরা হচ্ছে যে কি মোটামুটি টিমটা হচ্ছে যে 3 বছর হয়ে গেছে, নতুন প্লেয়ার যারা আসছে, ফোডেন ভালো খেলছে, রদ্রিগি ভালো খেলছে। সো এদেরকে নিয়ে যদি আমরা প্ল্যানটা সাজাই নেক্সট ইউসিএল এর জন্য বা নেক্সট পাশাপাশি ইপিএল এর জন্য, সো এইটাই ভালো হবে আর কি। মেসির দিকে ফোকাস করাটা আর কি আমার মনে হয় না সিটির জন্য এখন একটা ভালো হবে। বাট আমি যদি বিজনেস সেন্সে চিন্তা করি তাহলে হচ্ছে যে ওইটা আর কি একটা ভালো মুভ হতে পারে। আহ,
একটু মানে এখানে মোটামুটি যাই ফ্যানরা আছে আমরা একটু বাইরে আন্ডাররেটেড টিম গুলো নিয়ে কথা বলবো। আমি ওলসের জার্সি পরা, তো ওলস নিয়ে একটু কথা বলবো। সিয়াব সারার কাছে আসবো। ওলস টিমটা আসলে মানে বলতে গেলে আসলে আন্ডারডগ, খুব ভালো খেলে, বড় বড় দলের সাথে খুব ভালো পারফর্ম করে। তো কি মনে হয় ওলসকে নিয়ে? লাস্ট সিজনও প্রায় ইউরোপা খেলতে খেলতে আসলে বাদ পড়ছে, যে এবার কি আপনার কি মনে হয় ইউরোপাতে খেলতে পারবে কিনা, বা ইউসিএল এর জন্য সারপ্রাইজ প্যাকেজ হিসেবে ঢুকবে কিনা টপ ফোরে? কারণ গত সিজনে আমরা দেখছি লিস্টার সিটি অসাধারণ খেলে টপ ফোরে ঢুকে গেছে। তো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ওলস? ওলস নিয়ে আসলে খুবই স্পন্টেনিয়াস একটা টিম, এন্ড ওদের পারফরমেন্স অন দ্য পিচও অনেক স্পন্টেনিয়াস, সো খুবই আনপ্রেডিক্টেবল। ওনাদের কোচটাও আর কি অ্যামেজিং, কারণ ওনার ট্যাকটিক্স গুলা আসলে বোঝা খুবই কষ্ট, মানে আসলে দে প্লে লাইক রুলস অন দ্য পিচ আর কি। তো ওদের খেলা দেখতে ভালো লাগে দেখতে। বাট এবার যেটা আমার একটু কি বলে চিন্তা হচ্ছে যে স্পায়ার্স যে চুপচাপ করে ডোহার্টিকে নিয়ে নিল রাইট ব্যাকে, ওদের তো আসলে রাইট ব্যাকের রিপ্লেসমেন্ট কেউ নাই। তো ওই জায়গাটা যে খালি হয়ে গেল, এখন ওইটা ওরা কেমনে কাউন্টার করে ঠিক করে আনবে ওইটা দেখার বিষয় আছে। আর তাছাড়া হচ্ছে অ্যাডামা ট্রাওর বলেন, আর হিমেনেজ বলেন, ডেন ডঙ্কার বলেন, এরা অনেক অনেক ক্রিয়েটিভ প্লেয়ার, অনেক ভালো প্লেয়ার। এখন দেখেছি যে যদি সামনের সিজনে কি রকম পারফর্ম করবে এটা আমি হোপফুল যে ওরা টপ 10 এর মধ্যে অ্যাটলিস্ট থাকার চেষ্টা করবে। আর হ্যাঁ, ইউরোপা লিগের কন্টেন্ডার খুবই ভালো হবে। এন্ড দ্যাটস এন্ড ওটা খুবই ইম্পর্টেন্ট যে ওদের রাইট ব্যাকের রিপ্লেসমেন্টটা খুব তাড়াতাড়ি খোঁজা, কারণ ডোহার্টি খুবই কি বলে ডিফেন্সিভলি একটা সলিড প্লেয়ার ছিল এবং চান্সেসও ক্রিয়েট করতো। কেন হচ্ছে আমরা ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে ওকে টিমে রাখবো, রুলস এর মধ্যে একটা প্লেয়ারের মধ্যে ডোহার্টি থাকতো অথবা হিমেনেস থাকতো। সো ওই জায়গাটা একটু ওদের কেয়ারফুলি মনিটর করতে হবে, এটা আমি মনে করি। এন্ড হ্যাঁ, দ্যাটস অ্যাবাউট ইট আর কি। দে আর রিয়েলি সলিড টিম। যেহেতু মানে ডোহাটিকে কিনছে, স্পার্স কিনছে, মানে যেটা রিউমার শোনা যাচ্ছে যে সার্জি অরিয়ারকে তারা বিক্রি করে দেবে, তো এটা কি আপনি মনে হয় যে ওলস ক্যান ব্রিং হিম টু মেক দেয়ার রাইট ব্যাক স্ট্রং? এখন মরিনিও হচ্ছে অনেক চালাক। এখন দেখবেন যে ডোহার্টিকে অনেক কমে কিনছে, সার্জি অরিয়ারকে দেখবেন অনেক হাইলি প্রাইস করছে যদি উলস কিনতে চায়, যেহেতু উলসের খুবই দরকার এন্ড দে সিরিয়াসলি নিড দ্য রিপ্লেসমেন্ট। সো ওইটা আসলে মানে বলতে পারছি না এখনো, দেখা যাক কি হয় আর কি। সাকিবের কাছে আসবো একটু। একটা কমেন্ট আছে, কমেন্টটা হচ্ছে আর্সেনালকে নিয়ে কিছু বলেন ভাই। চেলসির রাইভাল আর্সেনাল, সো আর্সেনাল একটা ট্রফি দিয়ে কিন্তু সিজন শুরু করছে, লিভারপুলকে হারাইছে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক মানে অ্যাবাউট ফিউচার? আর্টেটা খুব ভালোই মনে হয় দল সামলাইতেছে, কি মনে হয়? দ্যাটস ট্রু। হ্যাঁ, কিন্তু আমি মানে আর্সেনাল আসলে মানে লাস্টের ট্রফিটা জিতে একদম মানে কি বলে মানে আজকে আর ওরকম কথা বলতে পারবো না আর কি, যেরকম চাচ্ছিলাম। ওটা হচ্ছে জিতে আর কি একটু বুক অফ করাই দিচ্ছে, যেহেতু চেলসিও এবার ট্রফিলেস ছিল। তো হ্যাঁ, আর্সেনালকে নিয়ে আমি আসলে জানি না, তবে আমার মনে হয় না আর্সেনাল মানে রিসেন্ট যে চেঞ্জ গুলা করছে এগুলা করার পরেও টপ 4 এ আসার মতো মানে আমার মনে হয় না। কারণ চেলসিও মানে ভালো একটা টিম করছে। চেলসি কিন্তু গত সিজনে মানে যে টিমটা নিয়ে শুরু করছিল, আমি নিজেও কখনো আশা করি না যে টপ 4 এভাবে শেষ করবে। মানে ল্যাম্পার্ড মানে মানে আনবিলিভেবল একটা ইয়া দেখাইছে। তো আর এখন তো আরো প্লেয়ার কিনছে এন্ড সব দিক দিয়ে একটু স্টেবল মানে আশা করি হয়ে যাবে। দেন লিভারপুল আগে থেকে স্টেবল আছে, আপনার সিটিও আগে থেকে স্টেবল, এন্ড ম্যান ইউকেও আমি মানে সামনের সিজনটাতে মানে বেশ একটু আশা দেখতেছি। সো আর্সেনালকে আমি আসলে জানি না, তবে টপ 4 এ আমি আর্সেনালকে দেখতেছি না সামনের সিজন। আচ্ছা, টপ 4 এ আর্সেনালকে দেখতেছেন না, হোয়াটএভার। রয় টিএসের কাছে যাবো, যে লিস্টার সিটি লাস্ট সিজন খুব ভালো খেলছে, একসময় টপ 2 তে ছিল। সো হোয়াট ডু ইউ থিঙ্ক যে লিস্টার সিটি আসলে কেমন করতে পারে? মাহারেস যদি মেসি আসে, ডু ইউ থিঙ্ক দ্যাট মাহারেসকে যদি সেল করে দেয় লিস্টার সিটি আবার তাকে কিনে নিবে এবং ভালো কোনো পারফরমেন্স দিবে? কারণ মাহারেস এবং ভার্ডির কম্বিনেশনটা কিন্তু অনেক ভালো। রয় টিএস এখন লিস্টার সিটি হ্যাঁ মানে লাস্ট সিজন কে যারা থেকে লিগ জিতলো তখন থেকে খুব ভালো খেলতেছে। এখন আপনি মাহারাজের যে কথাটা বললেন, এখন লিস্টার সিটি কথা হচ্ছে কি, আই ডোন্ট থিঙ্ক মানে ওরা যে কাজটা করে যে ওরা খুব ভালো ভালো প্লেয়ার বানায়, খুব বেশি দামের মধ্যে বিক্রি করে, বাট ওরা যা মানে ওরা নিজেদের প্লেয়ারের উপর বেশি ডিপেন্ড করে। হয়তো ওরা খুব দেখা যায় সেকেন্ড ডিভিশন থেকে খুব ভালো প্লেয়ার কিনে আনতেছে মানে খুঁজে খুঁজে, অথবা নিজেদের
যে একাডেমি প্লেয়ার খেলাচ্ছে। আলটিমেটলি বাইরের টিম থেকে যে দাম দিয়ে প্লেয়ার কিনবে এই মেন্টালিটি আসলে ওদের নাই, অনেক ডটমুন্ডের মতন একটা। তো দেখা যায় যে অনেক ভালো ভালো প্লেয়ার ওদের টিমের যে মানে লিগ উইনিং যে টিমটা ছিল, টিমের সবগুলো টপ প্লেয়ারকে কিন্তু সেল করে দিচ্ছে অনেক, and খুব ভালো প্রাইসে সেল করছে। দেখা যায় কিনছে হয়তো যার মার্চ কি মেবি কিনছিল ওরা 500K দিয়ে, বাট সিটির কাছে কিন্তু আর অনেক বেশি টাকা, কয়েক মিল, কত 40 না 50 দিয়ে সেল করছে মেবি সিটির কাছে, আই এম নট শিওর দামটা। তো এখন যদি সিটি সেল করে মাহারাজকে, মাহারাজ খুব ভালো প্লেয়ার, অবশ্যই এত কম দামে তারা সেল করবে না, তারা খুব হাই প্রাইসে সেল করবে। এন্ড আই ডোন্ট থিঙ্ক লিস্টার এত প্রাইস দিয়ে আসলে কিনতে পারবে বা কেনার ইচ্ছা ওদের আছে। লিস্টার যে টাইপের টিম, ওদের আসলে প্ল্যানটা এরকমই যে আমরা আমাদের প্লেয়ার দিয়ে খেলাবো, অথবা নিচের থেকে প্লেয়ার তুলে আনবো, আর দেখা যায় সেকেন্ড ডিভিশন থেকে অথবা ছোট টিম থেকে প্লেয়ার এনে ওদেরকে যদি ভালো মনে হয় প্রসপেক্ট, ওদেরকে দিয়ে খেলাবো, দেন ওদেরকে ভালো প্রাইস সেল করবো। মানে ওরা যদি খুব বেশি দাম দিয়ে প্লেয়ার কিনবে ওই মেন্টালিটি ওদের নাই। বাট হ্যাঁ, ওদের যে টিম এটা এখনো আই হোপ যে ইউরোপে খেলতে পারবে, চ্যাম্পিয়ন্স লিগ স্পোর্টের জন্য অ্যাটলিস্ট ফাইট দিতে পারবে। হয়তো পারবে না কোচ, এবার মেনু খুব ভালো টিম করতেছে, মানে যদি ব্রুনো ফার্নান্দেজ ধরি, আগে সানচো আসা খুব ভালো চান্স আছে একটা, মানে সব দিক দিয়ে ওরা স্টেবল, ওরা টপ 4 খেলা খুব বড় চান্স। দেন লিভারপুল তো আছে, ম্যান সিটি আছে, এদিকে চেলসিও কিন্তু খুব ভালো একটা টিম বিল্ড করছে, সেই দিকে কিন্তু 5টা টিম হয়ে যায়। সো ওই দিক দিয়ে আসলে আই ডোন্ট থিঙ্ক ওরা চ্যাম্পিয়ন্স লিগে পারবে না, হয়তো ফাইট করবে, ট্রাই করবে। আর না, আই ডোন্ট থিঙ্ক ওরা আসলে মারাশকে কেনার জন্য ট্রাই করবে। এই যে দামে টাকার কথাটা বললাম, এটা স্পেন্ড করে মেন্টালিটি ওদের নেই। শিহাব যেটা বলতেছিলেন যে চেলসি could so sell হচ্ছে কান্তে, so do you think যে কান্তে going back to লিস্টার? হ্যাঁ, সো কান্তে গোয়িং ব্যাক টু লিস্টার সিটি, মানে আইল বি হ্যাপি ইফ, যদি হচ্ছে ল্যাম্পার্ডকে ওকে ইউটিলাইজ না করে, কারণ কান্তের মতো ট্যালেন্টেড ডিফেন্সিভ মিডফিল্ডার খুবই কম দেখছি, এন্ড হি ইজ লাইক খুবই কাম মাইন্ডেড। আর বল ইনভলভমেন্টে দেখা যাচ্ছে লিস্টের যে সিজনে চ্যাম্পিয়ন হইলো, আর পরে যে চেলসি তে এসে যে কন্টের সাথে যে চ্যাম্পিয়ন হইলো, তখন দেখা গেছে যে ওকে মানে ঠেকানো যাচ্ছিল না বল নিয়ে। সো হি স্টিল হ্যাজ আমি দ্যাট একটু পারফরম্যান্স। ইন্টারাপ্ট করব, শিহাবকে একটু ইন্টারাপ্ট করব, আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছে, লেট হিম ইন্ট্রোডিউস ইয়ালিদ আমার সাথে যোগ দিছে। সো ইয়ালিদ ইজ এ বার্সা ফ্যান। সো আমরা ইয়ালিদের কাছে আসবো। আপাতত আমরা হচ্ছে শিহাব যেটা বলতেছিল লিস্টার সিটিকে নিয়ে, আমরা একটু শুনে তারপর হচ্ছে আমরা ইয়ালিদের কাছে আসবো। হ্যাঁ, সো লিস্টার লিস্টার এখন মিডফিল্ডের দিকে খুব একটা দরকার কান্তেকে পড়বে নাকি আমি শিওর না, বাট হ্যাঁ আই থিঙ্ক যে কি বলে ওকে যদি আনতে পারে দ্যাট উইল বি গুড ফর লিস্টার, অ্যাজ ডিফেন্সিভলি একটু স্ট্রেংথ দিতে পারবে। আর লিডারশিপ অনুযায়ী কান্তে হচ্ছে মানে হি প্লেড আ পিভটাল রোল হচ্ছে লিস্টারের যখন চ্যাম্পিয়ন হয়েছিল। হ্যাঁ, অসাধারণ খেলছে, তারপরে সিজনে চেলসিতে আসা কিন্তু আবারও অসাধারণ খেলে চেলসি ওপর বা লিগ জিতলো আবার। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো হ্যাঁ, ওইটাই আর কি আশঙ্কা, যে এখন কান্তেকে ইউটিলাইজ করা বা না করা, এখন ট্রান্সফার সিজন তো সামনের মাসে শেষ হয়ে যাবে। সো দেখি কয়েকটা ম্যাচ খেলে আর কি ফ্র্যাঙ্কের ট্যাকটিক্স বোঝা যাবে। আর লিস্টার যদি ইন্টারেস্ট শো করে তাহলে দ্যাটস গুড ফর আস, দ্যাটস অলসো গুড ফর দেম, গুড ফর আস, যাতে আমরা এই নেক্সট ইয়ারে অনেকগুলো সেল যাতে না করা লাগে, টু অ্যাভয়েড দ্য এফএফবি ট্রান্সফার ব্যান। আর গুড ফর লিস্টার বিকজ obviously Kante was a really good player for them. ইয়ালিদের কাছে আসবো। আমরা নাইমের কাছ থেকে কিছুটা শুনছি মেসি এবং বার্সেলোনার সম্পর্ক নিয়ে। ইয়ালিদ যদি বলে যে কি হইতে পারে আসলে মেসি বার্সাটা জিনিসটা আসলে কিভাবে সমাধান হইতে পারে, বা কি মনে হয় যে মেসিকে আসলে দল ছাড়বে কিনা, বা যদি ছাড়ে আসলে তাহলে আসলে কিভাবে কি করবে, কারণ তার 700 মিলিয়ন রিলিজ ক্লজ সবাই বলতেছে যে ওইটা অ্যাক্টিভেট করতে হবে। সো হোয়াট ডু ইউ থিংক ইয়ালিদ? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রথমে দুঃখিত, আসলে খুব দেরিতে আসছি। আর মেসির ব্যাপারটা হচ্ছে, এটা আমার মনে হচ্ছে এটা জিনিসটা হচ্ছে পুরো এই যে চেস গেম টাইপের। আর বার্তোমিও তো আমার মনে হয় না ওর খুবই একটা ভালো ব্রেইন আছে, অনেস্টলি বললে। কারণ কিছু ডিল দেখে বোঝা যায় আসলে, যেমন পিয়ানিচের সাথে আর্থার মেলো, খুবই হতাশ এসব ব্যাপার। তো মানে মেসিরটা হচ্ছে, আমি বলি মেসিকে রাখতে পারবে না কেন, কারণ হচ্ছে বার্তোমিও প্রেশারটা বেশি দিন হোল্ড করা সম্ভব না। ওকে আমার মনে হয় যে কিছু জিনিস সাপোর্ট করতেছে স্টিল, যেমন আমাদের যে স্পেনিশ পত্রিকাগুলো আছে ওকে এখনো অনেক সাপোর্ট করে, যেমন মুন্ডো ডেপোর্টিভোর মতো কিছু আছে স্পেনিশ পত্রিকা, এগুলো আমার মনে হয় ইনডিরেক্টলি সাপোর্ট করতেছে, যার কারণে হচ্ছে স্টিল হোল্ড করে আছে। কিন্তু মেসিকে আসলে, যেমন ধর ভিক্টর ফন্টো গতকাল কিছু কথাবার্তা বললো যে মেসিকে ছেড়ে দেওয়া উচিত একটা নেগোসিয়েশন এসে, কারণ তুমি এত বড় একটা প্লেয়ারকে তুমি এভাবে জোর জবরদস্তি মনের বিরুদ্ধে রাখতে পারবে না, এটা হচ্ছে কথা। তো আমার মনে হয় দিন শেষে বার্সা একটা ডিলে যাবে, জাস্ট এটা হচ্ছে একটা কিছুদিন একটা টাইম নিচ্ছে।
টাইম নেওয়ার পর হয়তো এমন হইতে পারে যে প্লেয়ার সব তো আসবেই, প্লেয়ার সবের পাশাপাশি 150 মতো মিলিয়ন বা এরকম 100 এতটুকু হয়তো প্লেয়ার সেল হয়ে যাবে। আর যদি নাও করে, কারণ দিন শেষে তো নেক্সট সামার আসতে তো আবার ফ্রি এজেন্ট হিসেবে চলে যাবে মেসি। তো বার্তামিনোর যদি এতটুকু বুঝ জ্ঞান থাকে, ও তো বোঝা লাগবে যে এখানে আমার বিজনেস আসতে হবে, আমি তো জোর জবরদস্তি করতে পারবো না। যে জিনিসটা রোনালদোর সাথে হয়েছে, আমি সবসময় সবাই বলতো যে রোনালদো জিনিসটা খুব খারাপ হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি মানে ইট ওয়াজ এ বেস্ট ডিসিশন, কারণ ওরা বিজনেস করছে ওই জায়গায়, মানে ওরা কাঁপাই দিছে ওই জিনিসটা আর কি। এই কারণে ট্রানজিশনটা খুব ভালো হয়েছে। আর বার্সার কথা বললে আসলে বার্সা আগামী 2-3 সিজনে খুবই একটা টাফ টাইম যাচ্ছে। কিছু জিনিস আছে যেমন ডেপথ দেখলে বোঝা যায় একটা টিমের ওরা কতটুকু আগাইতে পারবে। আমি তাদের বার্সার লাস্ট ডেপথ, সিজন খুবই বাজে ছিল, বেঞ্চের আসলে নামানোর মতো হ্যাঁ খুব হ্যাঁ বেশি হ্যাঁ বেশি প্লেয়ার ছিল না বার্সার। একদমই আমরা প্রায় অনুষ্ঠানের প্রায় শেষ দিকে, আমরা সবার কাছে একবার যাব, সিয়াবের কাছে যাব, প্রেডিকশন দিবা যে প্রিমিয়ার লিগের টপ 4 নেক্সট সিজন। প্রিমিয়ার লিগ টপ 4, আচ্ছা। আই এম সিইং লিভারপুল আবার টপে, চ্যাম্পিয়ন। তারপরে ম্যান সিটি, চেলসি, এন্ড নাম্বার 4টা প্রেডিক্ট করা খুবই কষ্ট হচ্ছে। ইট ক্যান ইদার বি ম্যানচেস্টার ইউনাইটেড অথবা এভারটন, অনেক ভালো ভালো সাইনিং করছে এবার। সো হোপফুল, লিস্টার আছে, উলভসও আছে কন্টেন্টে। তো দেখা যাক, টপ 4টা আর কি আমি বলতে পারছি না। না, আর্সেনাল হিসাবে নাই, আর্সেনাল বাচ্চা মারবে। আর্সেনাল আসলে হিসাবে নাই। সাকিবের কাছে যাব, টপ 4 প্রেডিকশন নেক্সট সিজন প্রিমিয়ার লিগ। আচ্ছা, আর্সেনালের ব্যাপারটা আমি তখন একটা জিনিস মিস করছিলাম। আর্টেটাকে কিন্তু ওইরকম টাইম পায় নাই এখন পর্যন্ত। সো আমার মনে হয় না মানে এবার 8 শেষ করতে, মানে পরের বারও 8 শেষ করবে, মানে এত নিচে না আর কি। তো হয়তো 5-6। মরিনহো কিন্তু সেকেন্ড সিজনে খুব ভালো খেলে, সবাই স্পার্সকে ইগনোর করতেছে, মরিনহো সেকেন্ড সিজনে খুবই ভালো খেলে। ফোর্থ প্লেসে স্পার্সের কন্টেন্ট আছে। হ্যাঁ, সো সাকিব আমার টপ মনে 4 হয় প্রেডিকশন। হ্যাঁ, সিটি এন্ড লিভারপুল এই দুটা টিম মানে যেভাবে ছিল, আমার মনে হয় ওরা এখন বেশ স্টেবল আছে এন্ড টপ 2 তে থাকার কথা, লিভারপুল, সিটি। দেন আমি আসলে ম্যান ইউ নিয়ে একটু কনফিউজড, জানি না, আসলে আনপ্রেডিক্টেবল লাগতেছে জিনিসটা। চেলসি আই হোপ যে মানে একটা স্টেবল পজিশনে আসতে পারবে, তো ইনশাআল্লাহ টপ 4 এ চেলসিকে দেখতেছি। এন্ড টটেনহাম, দেন আপনার লিস্টার, এই দুইটার মধ্যে একটা আমার মনে হচ্ছে 4 এ আসতে পারে, টটেনহাম এন্ড লিস্টার। মুস্তিক ম্যান সিটি, মুস্তিকের কাছে যদি যাই যে টপ 4 প্রেডিকশন আসলে কি হইতে পারে নেক্সট সিজন প্রিমিয়ার লিগে টপ 4 তোমার মতে? আমার মতে নেক্সট সিজন ইনশাল্লাহ লিভারপুল আর কি সেকেন্ড টাইম আর পারছে না, সিটি হয়তো এইবার হচ্ছে যে নিবে টাইটেলটা, লিভারপুল সেকেন্ড হবে, দেন হচ্ছে চেলসি থার্ড পজিশন থাকবে। ফোর্থ পজিশনটা নিয়ে আসলে আই উড লাভ টু সি ম্যান ইউনাইটেড, বাট ইউনাইটেড মনে হয় না থাকবে। এভারটন কিংবা হচ্ছে লেস্টার সিটি হয়তো থাকতে পারে। এভারটনের চান্সেসটা আমি বেশি দেখি আর কি, রিসেন্ট দুই একটা সাইনিং কারণে হচ্ছে যে মনে হচ্ছে এভারটন হয়তো ফোর্থে যাবে। মানে নেক্সট সিজন লা লিগা কেমন হতে পারে? প্রথমে আসবো নাইমের কাছে, লা লিগার টপ 3 যদি আমি বলি, হোয়াট ডু ইউ থিংক টপ 3? keeping in mind that Messi stays at Barcelona. আচ্ছা, ট্রফি লিস্টে সিজন গেছে, তো দেখা যাক, বাট মেসির বার্সায় থাকার সম্ভাবনা নেই বললে চলে। তো ওই হিসাব করলে রিয়াল মাদ্রিদ, যদি মেসি না থাকে রিয়াল মাদ্রিদ, বার্সা, অ্যাথলেটিকো। আর যদি মেসি থাকে দেন আমার মনে হয় বার্সা রিয়ালের একটা ফাইট হওয়ার সম্ভাবনা আছে। টিএসআর কাছে যাব, টপ 3 লা লিগা। টপ 3 তো আই গেস মানে অলওয়েজ যেটা হয় রিয়াল, বার্সা, অ্যাথলেটিকো। আর যদি 4 নম্বরের দিকেও তাকাই তাহলে আই গেস ভিয়ারিয়াল অথবা সেভিয়া থেকে আমি 1 2 3 ভাবে জানতে চাচ্ছি চ্যাম্পিয়ন কে সেকেন্ড আর এরকম, কারণ টপ 3 আমরা সবাই জানি বেশিরভাগই রিয়াল, বার্সা, অ্যাথলেটিকো থাকে। তো হু ডু ইউ থিংক যে চ্যাম্পিয়ন হবে, দেন সেকেন্ড, দেন থার্ড? আই উড গো ফর রিয়াল, অ্যাথলেটিকো, বার্সা। গ্রেট। ইয়ালিদের কাছে আসবো, টপ 3 লা লিগা কি মনে হয়, কিপিং ইন মাইন্ড দ্যাট মেসি স্টেজ এট বার্সা, কারণ নাইম আগে বাদ দিয়ে দিতে,
বাট আমি চাই যে ধরি আমি যে মেসি রয়ে গেছে, কারণ আমি চাই যে ফাইটটা থাকুক রিয়াল ভার্সাস। তো হোয়াট ডু ইউ থিঙ্ক? মেসি থাকবে না প্রথমত, আর আমি ধরে নিচ্ছি মেসি থাকবে। মেসি না, এটা সম্ভব না, মেসি থাকবে না আসলে। কারণ হচ্ছে মেসি যদি থাকেও তাও যদি ধরে নেই, তাহলে আমার মনে হচ্ছে বার্সা জেতা সম্ভব। কেন বলতেছি, কোমেনের যদি মানে রোনাল্ড কোমেনের একটা রেকর্ড সবসময় সব ক্লাবেই, ওর সবসময় ফার্স্ট সিজনটা একটু ইফেক্টিভ চাই, আমি ওই হিসেবে চিন্তা করে বলতেছি। বাট ওর এবার খারাপ রেকর্ডও আছে, হচ্ছে 6-7 মাস 8 মাসের পর স্যাক হয়ে যায়, মানে এক সিজন পর স্যাক হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। এখন আচ্ছা। এটা একটা রিস্ক থাকে, কিন্তু ওর ফার্স্ট সিজন, ওর নেদারল্যান্ডের জিনিসগুলো বলি, নেদারল্যান্ডের সেম সিচুয়েশন কিন্তু এখন বার্সায় চলতেছে, যে ওভারহোল করা লাগবে ওই অবস্থা। আমি বার্সাকে 1 নাম্বার রাখতেছি, কারণ একটা ইফেক্টিভনেস থাকতে পারে। 2 নাম্বার অবশ্যই রিয়াল, তারপর তো অ্যাটলেটিকো, এটাই। আর 4 নাম্বারে হয়তো প্রবাবলি, 4 নাম্বারটা নিয়ে অনেক চোখ হয়। সেভিয়া কিন্তু রাকিটিচকে নিছে এবার। তো হ্যাঁ। সেভিয়া ইউরোপা লিগ জিতছে লাস্ট সিজনে, ইজ এ গুড কন্টেন্ডার ফর নাম্বার 4। আর ভিয়ারিয়াল আছে। বিয়ারিয়ালও আছে। আর আমার আমার মনে হয় সেভিয়া যদি ফোর্থ হয়, লোপেটেগের জন্য হবে। ও মানে হি ইজ এ জ্যাম, হুম, ও হ্যাঁ। হিউজ একজন, মানে খুবই ভালো একজন টেকনিশিয়ান, খুবই ভালো। হুম, হুম। এবার একটু ইউরোপিয়ান প্রেডিকশনে আসি। নাজমুল সাকিবকে দিয়ে শুরু করব। ইউসিএল এর কন্টেন্ডার কাকে মনে হয় নেক্সট সিজন? টপ 2 যদি আমি বলি, আসলে আমি ইউসিএল এর এবারের অবস্থা দেখে আমি ভয় পাচ্ছি প্রেডিক্ট করতে কিছু। না, টপ 2 আমি চ্যাম্পিয়নকে হ্যাঁ, এটা শুনি। বলতে বলবো না। চ্যাম্পিয়নকে ওটা না, ফাইনাল কোন দুইটা টিম খেলে ওইটা যদি একটু বল। প্রেডিকশন, জাস্ট প্রেডিকশন। এখন এই সিজনের পারফরমেন্স দেখলে আমি বায়ার্নকে আবারও ফাইনালে দেখতেছি সামনের বার। আর চেলসিকে না, আমি চেলসিকে আশা করতেছি না ফাইনালে। আই হোপ যে সেমিফাইনাল পর্যন্ত হয়তো বা যেতে পারবে ইনশাআল্লাহ, জানি না। তাও আমি জানি না, আসলে খেলা শুরু হোক দেন বলা যাবে। মেবি বায়ার্ন রিয়াল। রাইট। টিএস এর কাছে আসবো, যে ইউরোপিয়ান মানে ইউসিএল এর নিয়ে যদি একটু প্রেডিকশন দাও, যে ফাইনালে কোন দুইটা দল খেলবে, কি মনে হয়? মানে সাকিব যেটা বললো, বায়ার্ন আমিও রাখতেছি, বায়ার্ন থাকবে। বাট 7-8টা কি, এটা আসলে খুব বেশি আনপ্রেডিক্টেবল। মানে লাস্ট 2 সিজন ধরে যদি দেখি, মানে আসলে বোঝা যায় না। যেন পিএসজি আবার উঠবে কেউ বোঝা নাই, লাস্ট সিজনটা টটেনহ্যাম উঠবে এটা কেউ চিন্তা করে নাই। সো ওইদিকে আমি আনপ্রেডিক্টেবল দিকে না গিয়ে, আমি যদি প্রেডিক্টেবলি চিন্তা করি, তাহলে আই গেস লিভারপুল উঠতে পারে আবার। লিভারপুল, বায়ার্ন। মুশফিকের কাছে যদি আসি, কি মনে হয় ইউসিএল কে টপ 2 এ যেতে পারে? বায়ার্নকে আমিও রাখবো পরের বারের জন্য। বায়ার্ন টিমটা যথেষ্ট স্টেবল আছে, ভালো হবে। দেন আরেকটা পজিশনের জন্য আই গেস লিভারপুল, রিয়াল মাদ্রিদ এন্ড হচ্ছে পিএসজি, ম্যান সিটি, এই 4টা টিমের যে কোনো একটা হতে পারে। অন দ্য নোট, পিএসজির ক্ষেত্রে হচ্ছে যে ওরা যদি ওদের মিডটা নিয়ে একটু কাজ করে, তাহলে হয়তো নেক্সট ইউসিএলটা ওরা নিতেও পারে আর কি। ভালো একটা কন্টেন্ডার হয়ে উঠতে পারে। নেইমার, এমবাপ্পে, যেখানে ডি মারিয়াও ভালো খেলছে। সো এইখানে আমি আসলে কাকে রাখবো একটু সন্দেহান, বাট যদি বলি এগিয়ে রাখতে কাউকে, সেটা হচ্ছে লিভারপুলকে এগিয়ে রাখতে হয় আর কি অনেক ক্ষেত্রে। লিভারপুল, বায়ার্ন। আমরা তিনটা প্রেডিকশন পাইলাম, এর মধ্যে দুইটাই লিভারপুল, বায়ার্ন। নাইমের কাছে যাব, কি মনে হয় যে টপ 2 ইউসিএল এর কে হতে পারে? আমি আমার কাছে কেন যেন 3টে টিম নিয়ে আমি কনফিউজ। আমি জানি না বায়ার্ন এই ফর্মটা ধরে রাখতে পারবে কিনা। তো আমি কারণ হচ্ছে আমি যদি একটু অ্যাড করি এই কথার সাথে, যে বায়ার্ন এই ফর্মটা ধরে রাখতে পারবে কিনা। লিভারপুল কিন্তু ফর্মটা ধরে রাখতে পারে না, অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে কিন্তু তারা বাদ পড়ে গেছে। তো ব্যাক টু ব্যাক ফাইনাল খেলাটা আসলে খুবই টাফ। লিভারপুল এটা একবার করে দেখাইছে। তো লেট আস হোপ যে বায়ার্নও করে দেখাবে, খুবই ভালো খেলতেছে। তো তোমার টপ 2 কে, কি মনে হয়? আমার টপ 2 হলে আমি তবুও বায়ার্ন আর সিটিকে ধরে রাখবো। বায়ার্ন আর সিটি। শিয়াবের কাছে আসবো, যে টপ 2 ইউসিএল কে হতে পারে? এখন যদি মেসি সিটিতে আসে, তাহলে সিটি ইন কন্টেনশন ফর বিং টপ 2 এন্ড বাই ডিফল্ট হ্যাঁ বায়ার্ন, কারণ ওরা লাস্ট সিজনে যেভাবে খেললো, ক্লিনিক্যাল ফ্রম লাস্ট টু ফিনিশ, পুরো ইউরোপিয়ান লিগটাকে ডমিনেট করছে। সো হ্যাঁ, এই দুইজনই। তার মানে হচ্ছে মোটামুটি সবাই বায়ার্নকে খুব ব্যাকআপ দিচ্ছে। ইয়ালিদের কাছে যাব। ইয়ালিদ যদি আমাকে শুনে থাকে, যে ইয়ালিদের টপ 2 ফর ইউসিএল, কি মনে হয়? আমি ধরে নিচ্ছি মেসি ম্যান সিটিতে যাবে। তো ম্যান সিটি আমার মনে হচ্ছে খুবই ভালো একটা চান্স আছে, কারণ হচ্ছে পেপ গার্দিওলা এটা হচ্ছে ডু অর ডাই সিচুয়েশন টাইপের আর কি, অনেকদিন আসলে ওয়েট করে রাখছে। তো আমার মনে হচ্ছে ম্যান সিটি ফাইনাল খুব ভালো একটা চান্স আছে।
আরেকটা পিএসডি পিএসডি নিয়ে আসলে না এটা বুঝতে পারতেছি না, কারণ তিয়াগো সিলভা চলে আসছে, ডিফেন্সে কেউ নাই, ওটা নিয়ে একটা আছে। সো আমার মতে দিন শেষে রিয়াল, মানে ওরা হচ্ছে খুবই এক্সপেরিয়েন্সড এই লেভেলে। সো ম্যান রিয়াল সিটি আর ম্যান আর সিটি একটু অ্যাড করি, হ্যাঁ আমরা আসলে জুভেন্টাসকে কেউই খুব একটা গোনায় ধরি নাই। জুভেন্টাসে কিন্তু কোচ চেঞ্জ করছে, তো জুভেন্টাসে পির্লো আসছে, সো পির্লোর হ্যাঁ আর্থুরের মতো একটা একটা মিডফিল্ডার পাইছে ওরা। সো ইউ নেভার নো, ক্রিস্টিয়ানোর মতো একটা ইনফ্লুয়েন্সিয়াল ফিগার আছে তাদের। লেটস হোপ যে কি হয়, দেখা যাক। আমরা হচ্ছে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে। মেইন ফ্যাক্টর হচ্ছে আসলে ক্রিস্টিয়ানো। হুম হুম। তো আমরা হচ্ছে মোটামুটি একদম শেষ পর্যায়ে অনুষ্ঠানের। আমরা হচ্ছে সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস স্পোর্টস ক্যাসেলের লাইভে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এটা অনেক গুড শো। সবাইকে আশা করি সামনে ডাকলে আবার পাবো। সব ফ্যানদের অনেক অনেক শুভেচ্ছা, যারা যারা যে যে বলের আসছে, অনেকে আসতে পারে না, আসার কথা ছিল, তো তাদেরকে অনেক থ্যাঙ্কস। আর আশা করি সবার সব দলই কিছু না কিছু জিতুক নেক্সট সিজনে, যাতে সবাই খুশি থাকে। তো টিল দেন আমি হচ্ছে পরবর্তী লাইভ নিয়ে ইনশাল্লাহ আবার আসবো, হয়তো নতুন কোনো উদ্যোগে নিয়ে। ততদিন সবাই স্পোর্টস ক্যাসেলে সাথে থাকুন। স্পোর্টস ক্যাসেলে আসলে আপনারা ইন্টারন্যাশনাল স্পোর্টসের সকল খবর খুব দ্রুততার সহিত পাবেন। তো আশা করি আমাদের সাথে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। স্টে টিউন উইথ স্পোর্টস ক্যাসেল।